5-এর 1 থেকে। এবার দেখো তোমরা হচ্ছিল ম্যাথ যতটুকু শিখেছো তত তার উপরে বেস করে তোমরা এখন বলার চেষ্টা করবা যে কতটুকু বুঝতে পারছো। দেখো 5-এর 1 নম্বর ম্যাথটা বলছে, এটা যদিও বোর্ডে আসেনি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। খুব টাইপ গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা ভালোভাবে বুঝলে সবগুলো কনসেপ্ট আবার করতে পারবা। দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বৃত্তের কি দেওয়া আছে বলতো, কেন্দ্রের স্থানাঙ্ক। এটা আমি ধরলাম 5-এর 1, আমি বেসিকটা দেখাই দিচ্ছি কিভাবে করবা দেখতে। দেখো 5-এর 1 কি কেন্দ্রের স্থানাঙ্ক, স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি, কোঅর্ডিনেট। এখন দেখো এখানে আমরা যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে করব, তার মানে কি এক্স ওয়াই এর মান থাকবে। তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত বলতো, 9, 4। আমরা জানি কি বৃত্তের কেন্দ্র সমান কি বলতো, মাইনাস জি কি মাইনাস এফ দ্বারা, এই সাউন্ড হয় কার এমন, দেখো মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখন দেখো এই যে মাইনাস জি সমান মাইনাস এফ সমান তুমি লিখতে পারো কি 9, 4। তাহলে এখন জি এর মান কত হবে বলতো, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক জি এর মান কত, তাহলে বলতে পারো কি -9। কিন্তু আমরা জানি কি আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্রের মান বলতে মাইনাস জি বোঝায়, আর মাইনাস এফ মানে সেই জি এবং কেন্দ্রের স্থানাঙ্কটা কি হয়, ঋণাত্মক হয়, ধনাত্মক থাকে না। তাহলে দেখো এখানে মাইনাস জি মাইনাস এফ আছে, তাহলে 9, 4। তাহলে আমি যদি জি এফ বলতাম তাহলে শুধু হতো কি তখন -9 - 4। তাহলে এখন দেখো আমার অলরেডি আমার জি এর মানও জানা, এফ এর মানও জানা। জানা নেই কার মান বলতো, আমার সি এর মান নেই। তাহলে এই বৃত্তের সমীকরণের জন্য শুধু আমার সি এর মানটা বের করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার বৃত্তের সমীকরণটা কি ছিল বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান কত 0। এখন ধরো তোমার এটা নৈবেদিকে আসতে পারে, তুমি তো দেখলো সরাসরি সব এত লেখালেখির ম্যাথ করার দরকারই নাই, তুমি করবে কি সরাসরি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি আমার জি আর এফ এর মান বের করতে হবে না। তাহলে এখন আমার কি, এই যে দেখো আমি যদি এখানে বসাই দিই এখন সি এর মান, এখন দেখো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং একটা বিন্দুগামী আছে, একটা বিন্দু কত 1 - 2 বিন্দুগামী। এই 1 - 2 বিন্দুগামী যদি করে দাও তাহলে তুমি কিসের মান পেয়ে যাচ্ছ বলতো, সি এর মান পেয়ে যাবা। কিভাবে পাচ্ছ দেখো, আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ ধরতাম তাহলে কি হতো, দেখো এই বৃত্তের সমীকরণটা, তাহলে কি আমি লিখি 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি কত বিন্দুগামী, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, ওইটা বলে বিন্দুগামী না, বলে মানে বৃত্তের উপর অবস্থিত না। কিন্তু আমরা করছি কি, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা কি বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে, মানে সেটা বৃত্তর সমীকরণকে ওই বিন্দুটা সিদ্ধ করবে, দুইটা ভিন্ন জিনিস। তাহলে এখন দেখো শুধু 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি কত বিন্দুগামী, 1, - 2 বিন্দুগামী হলে, 1, - 2 বিন্দুগামী হলে। তাহলে এখন দেখো 1, - 2 যদি তুমি বিন্দুগামী করো তাহলে দেখো এক্স এবং ওয়াই এর মান। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এবার এখান থেকে দেখো জি আর এফ, এখানে দেখো 2gx আছে, 2fy আছে। তাহলে আমাদের এখানে ছিল কি বলতো, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানতাম কি মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখানে আমরা যদি বলি তাহলে জি বলতে কত হবে, দেখো জি বলতে আমরা এখানে লিখে নিতে পারি, দেখো এইটা থেকে এইটা আর এটা থেকে এটা ঠিকই লিখেছিলাম। তাহলে এখন দেখো জি এর মান কত হবে -9, জি সমান কত হবে -9, আর এফ এর মান কত হবে বলতো, এই মাইনাসটা এইদিকে রাইট সাইডে চলে আসলে কত হবে -4। এটুকু নাকি বুঝতে কোনো সমস্যা আছে, তার মানে কি আমার জিএফ, এই জিএফ এর মানটা এখন আমি বসাবো কি এই 1 নম্বর সমীকরণে, আর বসাবো কি এই যে 1 নং বৃত্তটি 1, - 2 বিন্দুগামী একবারে বসাই দেবো, দিলে আমরা কি হবে, এই যে ওয়ান, আরেকটা হবে কি 1, - 2 বিন্দুগামী, কোনটা এই 1 নম্বর রেখা। তাহলে আমার মোটামুটি ওখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, সি এর মান। আমার লাগবে কি সি এর মান পেয়ে গেলে তো আদর্শ বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে দেখো 1 নং বৃত্তটি 1, - 2 বিন্দুগামী হলে তাহলে আমরা এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার করলে 1 + 4 + 2gx, জি এর মান দেখো -9 আছে, -9 ইন্টু এক্স এর মান কত 1 প্লাস 2fy, এফ এর মান কত -4 ইন্টু ওয়াই এর মান কত, দেখো তো ওয়াই এর মান কত -2 প্লাস সি। দেখো এই সি এর মানটা তুমি দেখো পেয়ে যাচ্ছ। দেখো সবগুলো কি সাংখ্যিক ধ্রুবক, শুধু কি একটা আছে কি অ্যালফাবেটিক ধ্রুবক, সেটা কি সি। তার মানে আমার লাগবে কি শুধু সি এর মান। এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি নিজের ভাবে ভেবে করবা, দেখবা যে পেয়ে যাবা। এবং এই অধ্যায়ের থিমটাই বলে এটা। আর যে সূত্রগুলো আছে সেই সূত্রের গুলো একটু মাথায় প্র্যাকটিস থাকলে বৃত্ত হয়ে গেছে। কিন্তু আমার মনে রাখতে হবে কি জিএফসি আমার মূল বৃত্তের আদর্শ সমীকরণের জন্য। তাহলে দেখো এখানে 1 আর 4 যোগ করলে কত হয় 5, তারপরে এখানে -18, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস প্লাস, তাহলে কত প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে কত বলো তো 16, প্লাস কত সি সমান কত 0। তাহলে এখন দেখো এখান থেকে তুমি 16 আর 5 কত 21, 21 আর 8 কত 29, 29 আর 10 কত 39। তাহলে কত পাচ্ছ, সি এর মান কত -39। সি এর মান পেয়ে গেল কত -39। দেখো এই যে আমাদের লাগতো কার মান, সি এর মান। এখন তোমরা কি করবা, এই সি এর মানটা একবারে বসাই দিবা কি এই 1 নম্বর সমীকরণে, বসাই দিলে দেখো তোমার ম্যাথ হয়ে গিয়েছে। কিন্তু
আমাদের এখানে 1 - 2 বিন্দুগামী যদি হয় 1 - 2, আচ্ছা 2gx, আচ্ছা জি এর মান কি -9 না? এখানে কি কেন্দ্রের স্থানাঙ্ক জি সমান যদি 18, ও সরি এখানে প্রচন্ড একটা ভুল হয়েছে, দেখো মাইনাস প্লাসে কি হবে বলো তো, -18 হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কত হয় 5 -18 আর মাইনাস মাইনাস, তাহলে এখন হ্যাঁ এই জায়গায় আমাদের একটু ভুলটা হয়েছে। দেখো 16 5 কত 21, 21 থেকে যদি তুমি 18 বিয়োগ করো তাহলে কত হয় +3, তাহলে সেই থ্রিটা রাইট সাইডে গেলে কত হবে বলো তো -3, তার মানে সি এর মান কত হবে -3। সবই ঠিক ছিল, শুধু কি এই যে মাইনাস প্লাসে -18 হয় সেটা একটু ভুল করেছিলাম। তাহলে এখন দেখো একে যদি বসাই দাও তাহলে কি হবে x² প্লাস y² প্লাস 2g, জি এর মান কত দেখো তো -9 ইন্টু কি এক্স প্লাস 2fy, এফ এর মান কত আমার দেখো -4, -4 ইন্টু কি ওয়াই প্লাস সি, সি বলতে কত প্লাস মাইনাস একবারে -3 সমান কত 0। দেখো তো এটা আছে কিনা অ্যান্সার, x² প্লাস y² -18x -8y -3 সমান কত 0, সমান কত এই 0, যা নির্ণয় কি বৃত্তের সমীকরণ, এটাই হলো কি আমার অ্যান্সার। এবার আসো আমার যে কেন্দ্রের মানটা দেওয়া ছিল সেটা কি আমি বলেছিলাম কি, এখানে দেখো এক্স এর সাথে কি আছে -18, এই -18 কে যদি তুমি কত দিয়ে ভাগ করতে বলেছিলাম বলতো -2 দ্বারা, তাহলে এই মাইনাসে মাইনাসে কেটে গেলে থাকে কত বলতো 9, দেখো তো আমাদের কেন্দ্রের মানে এখানে 9 ছিল কিনা প্রদত্ত দেওয়াই, তাহলে সেই 9ই আছে। একইভাবে -8 কেও যদি তুমি -2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, যেহেতু আমার কাজ কি এক্স ওয়াই বলতে কি জি এফ মানে এক্স ওয়াই, তাহলে একইভাবে আমার এই এক্স এবং ওয়াই এর জায়গায় কত দ্বারা ভাগ করবো -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো। তাহলে -2 দ্বারা যদি এই 8 কে ভাগ করি তাহলে কত হবে 4, দেখো সেই 4ই আছে, তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে। এখন দেখো পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করো, এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? দেখো আমি করলাম কিভাবে, ম্যাথটা করার জন্য সেই থিমটা ভাবে নিলাম, এইভাবে তোমরা আগে প্রথমত প্র্যাকটিস করে নিবা, দেন বৃত্তের ম্যাথ গুলো আমার লাগবে কি, ডাটাগুলো কি আছে এবং আমার সমীকরণটা কি আদর্শ বা উৎকৃষ্ট সমীকরণ বা প্রমিত সমীকরণটা কি, দেন আমার লাগবে কি, তাহলে আমার বৃত্তের সমীকরণের জন্য সেই অংশগুলো সিদ্ধ করে দিলে আমার আদর্শ বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো এবার 5-এর 2 নম্বরটা পড়ো, 5-এর 2 নম্বর ম্যাথে আছে কি, দেখো এখানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 - 5 বিন্দুতে এবং মূল বিন্দুগামী। তার মানে কি বৃত্তের কেন্দ্রটা দেখো, একটা বৃত্ত, একটা বৃত্ত যার কেন্দ্র। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, উপবৃত্ত সংক্রান্ত তোমাদের একটা বিষয় ধারণা আছে না? আচ্ছা উপবৃত্ত বা যদি বলা হয় আমাদের উপবৃত্তের সমীকরণটা কি জানো বলো তো, আমরা ওই যে জটিল সংখ্যায় করছিলাম x² প্লাস y² প্লাস কি বলতো x² বাই a² প্লাস y² বাই কত b² সমান কত 1। আচ্ছা এই উপবৃত্তর আমরা তো কনিক্সটা এখনো করি নাই, কনিক্স আসলে কি এই সরলরেখা, যেহেতু করছি বৃত্তও করছে, তার মানে কি আমরা কনিক্সটা হাত দেবো এরপরে, সরলরেখা বৃত্ত হয়ে গেলে পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করে আগে কনিক্সে হাত দেবো, খুবই সহজ। তাহলে দেখো এই কনিক্সটার ওখানে যে তোমরা দেখবা যে কনিক্সের যখন চিত্র আঁকানো হয় তখন দেখো দুইটা অংশ থাকে, আমরা বলে এমন একটা সরলরেখাও করছি যে খণ্ডিতাংশের সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু কত বলো তো 1। একবারে দেখো টাইপ গুলো কিভাবে আসে, তুমি সরলরেখা পারলে কি হবে, এই দেখো সেই সরলরেখার আকারে, কিন্তু এগুলো কি হয়েছে বলতো বাম পাশে মনে করো x/এর কি বর্গ করা হয়েছে x² বাই a² প্লাস y²বাই b² সমান 1। এখন দেখো উপবৃত্তের চিত্রটা হলে কি হতো, আমি যদি এখানে a এর মান যদি ধরতাম, ধরো এটা একটা কি উপবৃত্ত সমীকরণ x² বাই কত বলতো 2² প্লাস কত y² বাই কত 1² ইকুয়াল টু কত 1, তাহলে এখানে এর মান কত বলতো +-2, আবার বি এর মান কত +-1। এখন দেখো এদের চিত্রটা কেমন হতো, এর মান আছে কি একবার হয় ভাই ধনাত্মক অথবা ঋণাত্মক, তাহলে আমরা জানি কি দেখো তো, দেখো খুব সুন্দর ভাবে গ্রাফটা কিভাবে আঁকাবা, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তাহলে এখন কি করবে এক্স এক্স প্রাইম, দেখো তো প্লাস ধনাত্মক মানে কি 1 2 গেলে যাওয়ার পর -2, তার মানে কি বাম পাশে এক্স প্রাইমের দিকে -2 ঘর যাও, দেন তারপরে কি করবে ওয়াই এর মান কোটির দিকে, দেখো +1 1, আবার কি -1 নিচে, তাহলে এখন কি করবা এটার চিত্রটা হবে কি বলতো, দেখো প্যারাবোলা মানে ইলিপস মানে উপবৃত্ত, এই উপবৃত্তের আকারটা দেখো একটা চ্যাপ্টা আকারে আসবে, এটা বলে এইভাবে চিত্রগুলো আঁকানো হয়। তার মানে কি এটাও আমি আঁকাতে পারছি কিভাবে বলতো, এই যে সরল রেখাকে বেস করে হিসাব করে বলে আমি করতে পারছি, যেখানে দেখো কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হিসাবটাই বলে করা হচ্ছে, এভাবে বলে চিত্রগুলো আঁকাতে হবে। তার মানে আমরা যে কনিক্স গুলো করবো তখন বুঝতে আরো ইজি হয়ে যাবে। এখন
আমরা যদি এখানে দেখি এই বৃত্তের সমীকরণে এখানে বলছে কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র কেন্দ্র দেওয়া আছে কত 4 - 5 4, তাহলে এখানে বলতো জি এর মান কত -4 আর এফ এর মান কত মাইনাসে 5 এর জায়গায় +5 হবে। ঠিক আছে, তাহলে জি এর মান হবে কি -4, কারণ কি আমরা জানি কি কেন্দ্রের আদর্শ স্থানাঙ্ক কি -জি -f, তাহলে আমি যখন শুধু জি এর মান বলবো তখন ওই মাইনাসটা রাইট সাইডে চলে যাবে, তখন কি হবে -4 আর এফ এর মানটা হবে কি প্লাস। ঠিক আছে, দুইটাই হয়ে যাবে কি প্লাস। তাহলে এখন দেখো এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, এখন আমার বলছে এবং মূল বিন্দুগামী, তার মানে এই বৃত্তটা হবে কি মূল বিন্দু। তাহলে মূল বিন্দু যদি হয় তাহলে আমি যদি একটু খেয়াল করো তাহলে এই যে ধরো এক্স অক্ষ, দেখো এই বৃত্তটা বলে মূল বিন্দুর উপর দিকে আছে, তাহলে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স এক্স প্রাইম, এখন মূল বিন্দু বলতে আমরা কি বুঝি বলতো 0 0, তার মানে এই বৃত্তের উপরে কোন বিন্দু অবস্থিত 0 0। এবং একটা জিনিস মনে রাখবা, আদর্শ বৃত্তের সমীকরণে যদি কখনো মূল বিন্দুগামী হয় বৃত্তটি, তাহলে সেক্ষেত্রে সি এর মান হবে কি সবসময় 0, একবারে মাথায় রাখবা যখন নৈর্ব্যক্তিক গুলো সলভ করবা। ঠিক আছে, এই ক্লিয়ার কি বোঝা যায়? জি স্যার, অল ক্লিয়ার। অল ক্লিয়ার না? আচ্ছা দেখো তাহলে কি এই যে, আচ্ছা এখানে তাহলে নাফিস বলো তো, এই দেখো বৃত্তের কেন্দ্র আছে এবং বৃত্তের আমরা কি জানি একটু একটু ভেঙে যদি দেখি, বৃত্তের কেন্দ্র থেকে যদি পরিধির উপরে আরেকটা বিন্দু থাকে, তাহলে এই কেন্দ্র এবং পরিধির উপর এই বিন্দুর দূরত্বটাকে কি বলা হয় নাফিস বলো তো? ব্যাসার্ধ। মাশাআল্লাহ, সার্থক। এই যে এটাকে কি বলা হয় রেডিয়াস, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমি দেখো এই কেন্দ্রের মানও দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে। আমরা যখন প্রথম দিন বেসিক ক্লাসে করেছিলাম যে এখানে কি এইচ কে কেন্দ্র এবং বৃত্তের উপরে যদি একটা বিন্দু থাকতো সেটা কি এক্স ওয়াই, তাহলে এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ, এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণের বেলায় এই দুইটা বিন্দুর কি ব্যাসার্ধের এই সমান কি ওই দূরত্বটা হতো, যার কারণে কি করতাম আমরা লিখেছিলাম এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার সমান কি আর স্কয়ার। যদি আমি শুধু আর লিখতাম তাহলে কি বাম পাশে হয়ে যেত কি আমার রুট, কিন্তু আমি কি লিখেছিলাম আর স্কয়ার, তার মানে ওয়াই পাশে আমি একবারে বর্গ করে দিয়েছিলাম, রুটটা উঠে গিয়েছিল, তাই না? তাহলে একইভাবে ওই ফরম্যাটটাকে আমি মাথায় রাখবো, এই যে সূত্রটার আকারে আনবো। শোনো, যখন তোমার কখনো চিত্র যদি হোক সে ম্যাথমেটিক্স হোক বা ফিজিক্সের যে কোনো চিত্র যদি তুমি মনে হয় যে খুব গজামির মতো লাগে বা অনেক জটিল আকারে থাকে, তুমি দেখা গেলো ওই চিত্রটার প্রথমে আঁকাবা, আঁকানোর পর ওখান থেকে পার্ট পার্ট করে নিবা। যে কোনো চিত্রকে পার্ট পার্ট করে নিলে দেখবা যে তোমার জন্য তখন ওই যে ছোট ছোট আকারে যখন তুমি করে নিবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, তখন তুমি অটোমেটিক ওই বড় জিনিসটাকেও তুমি রূপ দিতে পারবা বা সহজে মাথায় সেট আপ করে নিতে পারবা। এইভাবে দেখো আমি বলে এখন কি বলতে পারি, তাহলে এই যে কেন্দ্র আর এই যে বৃত্তের উপরে একটা বিন্দু, তাহলে কি এই দুইটা দূরত্ব কি বলতো আর, তাহলে কি আর, তাহলে এখন বলতো এই সূত্র আকারে সাফায়েত বলতো বেটা 5/2, তাহলে এখন আমরা জানি কি লিখতে পারি, আমরা বৃত্তের সমীকরণ একবারে না লিখে আমরা কি জানি বলতো, আমরা জানি এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এটা আমরা জানি। তাহলে আমরা একবারে লিখে দেবো যেহেতু আমরা জানি বিষয়টা, তাহলে আমরা লিখে দিতে পারি কি কেন্দ্র আছে কত বলতো এই বৃত্তের 4 - 5, তাহলে আমরা লিখবো বৃত্তের কেন্দ্র 4, -5 ও আর ব্যাসার্ধ জি সমান -4 আর এফ সমান 5 হবে না তাহলে শুধু? বেটা জি সমান -4 আর এফ সমান, আর এফ সমান কত বলছো 5। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এখানে বলে কেন্দ্রের মান একেবারে তোমার দিয়ে দেওয়া আছে কত বলো তো 4 - 5, কিন্তু আমি এই 4 - 5 নিয়ে কি করব হিসাবটা করব, দেখো সেটাই কি আসে। তাহলে এখন আমরা কি করতে পারি 4 বৃত্তের কেন্দ্র কত এখানে তো বলে দিইনি যে আমরা এখন কেন্দ্রের মানটা আদর্শ আকারে আকারে নিচ্ছি না, কারণ কি একবার সরাসরি যেটা দেওয়া আছে সেটাই দিয়ে ধরে করছি। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র কত 4 - 5 ও ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট, আর ব্যাসার্ধ বিশিষ্ট, বা তুমি আর একটা কাজ করতে পারতে, বৃত্তের আদর্শ যে সমীকরণটা আছে না, হ্যাঁ তুমি যে কথাটা বলছো তোমার ওই আকারে আমি দেখাচ্ছি। বৃত্তের সমীকরণ কি বলতো x - 4 তার কি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাসে +5 তার কি বলতো হোল স্কয়ার সমান কি আর স্কয়ার, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরলে। এই 1 নম্বর সমীকরণের উপরে কি অবস্থিত বলতো, এখন আমার এই আর এর মানটা লাগবে, ব্যাসার্ধটা যদি বের করতে চাও অতএব তাহলে ব্যাসার্ধ বলে লিখে দাও, দেখো পার্ট ব্যাসার্ধ আর সমান তুমি লিখতে পারো কি √, এই দেখো ভুজদ্বয়ের যোগফল তার মানে ভুজদ্বয়ের অন্তর্ফল 4 - 0 তার কি স্কয়ার প্লাস -5 - 0 তার কি স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত এখানে 16 + 25, 16 যোগ আর 25 করলে কত হয় বলতো 39, কত হচ্ছে 30, হ্যাঁ 25 41, সরি
5 6 11, হ্যাঁ 41 হবে 41। তাহলে এখন দেখো এই 41 কি কার মান পেলে বলো তো? শুধু আর এর মান, আর স্কয়ারের মান না। তাহলে এখন আমি যদি যখন 1 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দিব তাহলে কি হবে দেখো তো? এক্স, একবার এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাই দিই, এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কয়ার, তুমি যে কথাটা বলেছো সেটার আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সাফাই। দেখো ওয়াই স্কয়ার প্লাস 10y প্লাস 25 সমান, এখানে আমরা কত, এই দেখো এই সূত্রের আর স্কয়ার, আর স্কয়ার বলতে কত সাফায়েত? একটা জিনিস খুব সুন্দরভাবে খেয়াল করো, আমরা যখন বৃত্তের কেন্দ্র বলছি তখন এই ক্ষেত্রে কি বলেছিলাম বলতো? এইচ কে কেন্দ্র, আমরা বলে মাইনাস জি মাইনাস এফ লিখেছিলাম না এই সূত্রের বেলায় সাফায়েত। দেখো এখন একটু ব্যাখ্যাটা মাথায় আনো, ওই প্রথম দিনের থিঙ্কিংটা একটু মাথায় আনো। আমরা কি বলেছিলাম বলতো? এইচ কে কেন্দ্র, ওখানে আমরা বলিনি কখনো জি আর এফ কেন্দ্র। এই জি এফ কেন্দ্রটা কখন পাইছি? এই সূত্র থেকেই বলে আমরা জি এফ নিয়ে আসছিলাম আদর্শ বৃত্তের সমীকরণ যখন লিখি। কিভাবে? আমরা যখন এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y কে প্লাস কি বলতো কে স্কোয়ার সমান কত আর স্কোয়ার, এখান থেকে আমরা এই দেখো বৃত্তের আদর্শ সমীকরণের বেলায় কি হয়েছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2y কে প্লাস, বা একবারে তুমি লিখে দিতে পারো প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত? 0। এই যে এইচ কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাকে তুমি কি ধরে নিয়েছিলে বলতো? ধ্রুবক সি। আর জি, এই মাইনাস জি এর জায়গায় কি বসাইছিলে? এইচ এর জায়গায় কি বসাইছিলে? মাইনাস জি। তাহলে কি হয়ে যায়? এটা বলতো প্লাস হয়ে যায় না? তাহলে কি হয়ে যায়? এটা বলতো প্লাস হয়ে যায় না? হুম। দেখো আমরা বলবো এটা এইচ কে কেন্দ্র ছিল, কিন্তু ওটা বলে জি কে কেন্দ্র বলিনি, কারণ তাহলে কি আমরা এই সূত্র আকারে যখন লিখবো তখন বলে আমরা এই যে 4 - 5 কেন্দ্র বলতে বৃত্তের আদর্শ বৃত্তের কেন্দ্র বোঝাচ্ছে না, ওটা বোঝাচ্ছে কি এইচ কে কেন্দ্র, কারণ আমরা দেখো যে সেই দূরত্ব দিয়ে কাজ করছি। কিন্তু যদি আমি সরাসরি বৃত্তের সমীকরণ লিখতাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, সেই ক্ষেত্রে বলে এখানে আবার ওটা নির্দেশ করতো কি -4 প্লাস 5। ঠিক আছে, এখন কি বিষয়টা কনসেপ্ট মাথায় আসছে? জি স্যার। হ্যাঁ, এইভাবে কোশ্চেন করতে হবে কেন হচ্ছে কেন হচ্ছে না, কারণ কি এইচ কে কেন্দ্র হলে বলে তখন 4 - 5 কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি মাইনাস জি মাইনাস প্লাস 5 হতো তখন কি আদর্শ বৃত্তের কেন্দ্র, সেটা আদর্শ বৃত্তের সমীকরণ। আমরা তো এই সূত্র থেকেই তো আদর্শ বৃত্তের সূত্রটা প্রতিপাদন করে এসেছি এই জন্য। তাহলে এখন দেখো এখানে পবিত্র সাফায়েত নাফিস বুঝতে কি মানে কনসেপ্টটা কি, ওর কোশ্চেনটা বলা অনেক ইউনিক ছিল, বুঝতে পারছো? কারোর কি বুঝতে সমস্যা? জি স্যার। 41 তার কি স্কয়ার, এই এটা কি রাফিউল নাকি? রাফিউল কি আসছে? না স্যার, রাফিউল জয়েন দেয়নি তো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে 41, তাহলে এখন দেখো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস কি 8x প্লাস, এই যে একবারই লিখে দাও এক্স স্কোয়ার প্লাস বৃত্তের আদর্শ সমীকরণ আকারে ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y 25, আর এখানে কত 41। এই যে 41টাকে যদি বাম পাশে নিয়ে চলে আসো তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y, 41টাকে এদিকে আনলে তাহলে -3 মানে 25, সরি 25 আর 16 একবারে যোগ করলে কত হতো 39, 39 থেকে 41 বিয়োগ করলে 2। স্যার 41 হয় 25 প্লাস 16। ও শিট, ধন্যবাদ 41। তাহলে উভয় পাশ থেকে 41 41 বাদ, তাহলে কত লিখে দিতে পারো একবারে 0। তাহলে এখন দেখো এই যে বৃত্তের এটা সমীকরণ পেয়ে গেলাম, কিন্তু আদর্শ বৃত্তের সমীকরণ বলে এখনো হয়নি। দেখো এখানে এর কেন্দ্র বের করতে হলে তাহলে আমরা এখন কি লিখতে পারি? এক্স স্কোয়ার, এটাই বলে অ্যান্সার। দেখো এটাই আছে অ্যান্সার। এখন আদর্শ বৃত্তের সমীকরণ হলে কি করতে দেখো তো, এটাকে -2 দ্বারা ভাগ করতে, প্লাস 2। এখানে -2 দ্বারা ভাগ করতে, তাহলে কত হতে বলো তো? +4 আর কত -5, +4 আর -5, তখন কি হতো বৃত্তের কেন্দ্র এই আদর্শ বৃত্তের ক্ষেত্রে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কি হতো, এর ক্ষেত্রে কেন্দ্র কি হতো বলতো? -g -f, এইচ কে নেই বলে এখন। এই -g -f হলে কি হতো? এই -2 দ্বারা যদি এখন এটাকে ভাগ করতে তাহলে কত হতো 4, আর ওটা হতো কত বলতো? -2 দ্বারা ভাগ করলে -5। এখন দেখো যদি শুধু -4 -5 আদর্শ আকারেও কি আসছে 4 -5, কি বুঝতে পারছো? একই তো আসতো। একই আসলো। এখন আমি যদি বলতাম শুধু জি এর মান, এই খেয়াল করো একটু ভালো হবে, শুধু জি এর মান হলে কি হতো বলতো? -4, আর শুধু এফ এর মান কত হলে হতো? +5। তাহলে কি এখন এক হলো? ওখানে তো শুধু এইচ কে ছিল, দেখো ওখানে তো কোনো ঋণাত্মক ছিল না, কিন্তু কেন ঋণাত্মকটা আসলো? কারণ আমার এই সূত্রে দেখো -2hx ছিল, যার কারণে -g -f আসছিল। ক্লিয়ার? যদি শুধু জিএফ বলো, শুধু জিএফ বলো বৃত্তের আদর্শ কেন্দ্র, তখন বলে -4 + 5, কারণ ওইটাকে মাইনাস দ্বারা ভাগ করা হচ্ছে যার কারণে।
তাহলে আমাদের এইটা হলো কি বৃত্তের সমীকরণ। তাহলে এখন দেখো পরবর্তী ম্যাথটা আমরা দেখি। তাহলে কি এই যে আমরা যত যেভাবেই করছি না কেন মূল বৃত্তের সমীকরণ নিয়েই কাজ করছি। অনেক সময় কেন্দ্র দেওয়া থাকছে, স্পর্শ বিন্দু বা এই যে স্পর্শ করছে বৃত্তটা এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ করছে বা উভয় অক্ষকে, সেগুলো আমরা পরবর্তী ম্যাথে করব। বা এক্স অক্ষের উপরে কতটুকু, এই যে এখান থেকে এটুকু দূরত্ব এক্স অক্ষের উপর খণ্ডিত অংশ বা ওয়াই অক্ষের উপর কতটুকু খণ্ডিত অংশ, এই সকলগুলো নিয়েই কাজ। এখন দেখো পাঁচের 3, তাহলে দেখো এই 5-এর 3 নম্বর ম্যাথটা পারলে 3 পারবে, 4 পারবে এবং 5 নম্বর পর্যন্ত পারবা। তাহলে একবারে আমাকে বলে দাও এই 5টার মধ্যে যে কোনো একটা করে দিই, বলো 4 নাম্বার করান। কত বেটা? 4। 4। তাহলে বলে তোমরা 4 করে দিলে 3 বা 5 বলে বাসায় করে ফেলো, ঠিক আছে, একই ম্যাথ। এখানে দেখো কি বলছে ম্যাথটায়, আমাদের ম্যাথটায় বলছে কি ফ্যানের বাতাসটা একেবারে এইদিকে আসে না। 5-এর 4 দেখো 5-এর 4-এ আছে কি বলছে শীত পড়ছে আপনাদের এলাকায়? হ্যাঁ আমাদের এইদিকে শীত পড়ছে বলতে কি মানে ভালোই শীত পড়ছে, এবং কি সবাই অসুস্থ আকার আবার ধারণ করছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমার তো গত 2 দিন আমার তো বাসায় অসুস্থ আম্মু আর ওই পিচ্চিটা। মানে এতটা, আমার তো ঠান্ডা লাগেনি কিন্তু মনে হচ্ছে যে এই যে ঠান্ডা সর্দি মতো কেমন একটা বসে গেছিল, যার কারণে সেই মাথায় তুলতে পারিনি, কি একটা অবস্থা। তাও তো আজকে একটু ভালো লাগছে। এই তোমার এইদিকে বেশি শীত, কারণ এইদিকে যদি বলা হয় তোমার, আমাদের এইদিকে তো তোমার কমলার চাষ টাস গুলো করা হয় ওই যে ইন্ডিয়ার পাশে, তো মনে করো অনেকটা হচ্ছিল, যার কারণে এইদিকে সবগুলোই হয়। আর শীতগুলো ঢাকাতেও এখন বোঝা যায় না, ঢাকাতেও মানে ফ্যান ট্যান চালাতে হচ্ছে। কালকেও আমার ফ্যান বাদেই ঘুমাইছে, মানে এতটা শীত মতো। কুয়াশা দেখছো না, ওই ওই কুয়াশা, ওই কুয়াশাটা তোমাদের ঢাকায় আসবে কখন, যখন আমাদের এইদিকে শীত সব শেষ হবে তখন ওই কুয়াশাটা ঢাকাতে আসবে মনে হয়। আর ঢাকাতে কুয়াশা ঢুকবেই বা কি হবে, এত ঘনবসতি যেখানে আসলে মানুষের যন্ত্রণায় কুয়াশাও ভয় পায়। দেখো 5-এর 4-এ বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3 - 1 বিন্দুগামী এবং x² + y² - 6x। এখানে দেখো একটা বৃত্তের সমীকরণ যেটা আমরা ধরে নিতাম, আবার আরেকটা বৃত্তের সমীকরণও দেওয়া আছে যেটা বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এখন বিষয়টা কি বলছে, তার মানে আমার 2টা বৃত্ত আছে। প্রথমে একটা বৃত্ত, যে বৃত্তটা আমার দেওয়া আছে, খুব সুন্দরভাবে বোঝার ট্রাই করবা, একটা বুঝে নিলে খুব সুন্দরভাবে বুঝতে পারো। এই একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তের সমীকরণ, দেখো এই বৃত্তের কেন্দ্রটা কত, এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, আমি ধরলাম দেওয়া আছে কত, গিভেন দ্যাট বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 4x + 5y + 9 সমান কত 0। এটা হলো কি 1 নম্বর ধরে নিলাম। তাহলে এইটা হলো সেই 1 নম্বর বৃত্ত। তাহলে এই বৃত্তের নেই কে বলতো, কেন্দ্র নাই। এই একটা বৃত্ত আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে নির্ণয় বৃত্ত, সেই নির্ণয় বৃত্তটা আর এই বৃত্তটা কি হবে। আর এটা কেন্দ্র ডিরেক্ট বের করা যাবে না? হ্যাঁ ওই যে -2 দিয়ে ভাগ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই তো বের করবো। যদি কেন্দ্র বের করি তাহলে কি করব, 1-এর কেন্দ্র তো মানে এটা কি নিয়ম না শর্টকাট ছিল যে -2 দিয়ে ভাগ করে? ওটা ওটা তো নিয়মই। এই ওটা -2 দ্বারা কেন ভাগ করা হয় সেটারও তো ব্যাখ্যা আছে। তোমার কি ছিল বলো তো, 2gx ছিল না, হ্যাঁ হ্যাঁ 2gx 2fy ছিল, 2gx কি বলতো 2fy, তাই তো। কিন্তু এই ম্যাথ গুলোই দেখো কি আছে বলতো, -4 আছে। তাহলে আমার মূল আদর্শ সমীকরণে কনস্ট্যান্ট কি বলতো 2। আচ্ছা তুমি আরো একটু ভালোভাবে ভাবো তো, তুমি স্যার ধরো sin2 θ সূত্র যখন করছো, একটা সূত্রকে প্রয়োগ করতে হলে তুমি ধরো আছে শুধু তোমার sin θ * cos θ। তাহলে আমরা জানতাম কি sin2 θ সূত্র কি 2 sin θ * cos θ। কিন্তু তুমি যখন একটা সূত্রে দেখলে যে তোমার শুধু আছে কি sin2 θ আছে আর কি আছে cos2 θ, কিন্তু নেই কে বলতো এই সূত্রের 2টা নাই। তাহলে কি করছো, বলা হয়েছিল কি যার কেউ নেই তার কত আছে 1 আছে। তাহলে কি তুমি ½ * 2 নিছিলে না, এই 2 কেটে দিলে কি আবার আগের লাইন চলে আসে, মানে 2 কেটে দিলে কি এই sin θ cos θ চলে আসবে না। তাহলে কি আমার এই 2 sin θ * cos θ সমান কি তখন আবার সূত্র লেখা যায়, তখন লেখা যায় কি ½ sin কি এই কোণটার মানে মূল সূত্রের যে 2 θ হয় তার অর্ধেক কোণটা কি থাকে রাইট সাইডে,
তাহলে এখন আমার রাইট সাইডে ছিল কি 2 sin 2 থিটা ইনটু cos থিটা, বা তুমি লিখতে পারো 2 ইনটু 2 থিটা। তাহলে এখন এটাকে একবারে করলে কি হতো, হাফ সাইন 4 থিটা। এই হয়েছে না, হাফ সাইন 4 থিটা। কিন্তু কি বিষয়ের জন্য, তোমার সূত্রে আনার জন্য। দেখো তুমি কেন 2 নিয়েছিলে, কারণ তোমার সূত্রে ছিল কি, দেখো 2 sin থিটা cos থিটা, এই যে সূত্রের কি 2। একইভাবে তুমি কেন 2 দ্বারা এখানে ভাগ করছো, -2 দ্বারা, দেখো তোমার ছিল কি, সূত্রের কি ছিল বলো, +2gx 2fy। কিন্তু তুমি যখন এইচ কে কেন্দ্র দিয়ে করে আসছো তখন কি বলছিল বলতো, -2hx, -2hx, আবার কি -2fy, তাই ছিল না? না যা- y কে y কে, সরি, -2y কে। তার মানে কিছু শিখছো, দেখছো? দেখো -2y কে এই জন্য এখানে কত দ্বারা ভাগ করা হচ্ছে বলতো, -2 দ্বারা ভাগ করা হচ্ছে, করলে তাহলে আমার আদর্শ বৃত্তের সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে কি মাইনাস স্যার এরকম না করে এই যে বলো। আমাদের কলেজে এটা করাইছিল, এখানে 4x না -4x, হ্যাঁ। ওখানে লিখছে হচ্ছে +2 ইন্টু -4 ইন্টু x, এরকম হতে হবে আরে বাপু, -2। ধর তোর এখানে আছে বধু -4x, আচ্ছা নরমাল। আমি বলেছিলাম কি x আর y নেই তো আমার কাছে, আর এখানে আছে দেখো 5y। আচ্ছা বেটা, এই -4x কে তুমি এইভাবে লিখতে পারছো, প্রথমে না আমি বলি কিভাবে লিখছে, +2 এইভাবেই তো লিখছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু -2 ইন্টু x, এই তো। হ্যাঁ এরকমই লিখছে। আচ্ছা আমি এটা একবারে না লিখে, দেখ আসলে সেই তো -2 দ্বারাই তো ভাগ করছে। তাহলে কি আমি যদি এখন একবারে -4 কে যদি আমি -2 দ্বারা ভাগ করতাম, তাহলে কি হতো, এই মাইনাসে মাইনাসে কেটে যেত, তখন হতো কি 2। কিন্তু এখানে আছে আমার কত বলতো, -2। কেন, একবারে আমি জি এর মান পেয়ে যাচ্ছি। কারণ কি, আমরা জানতাম কি -জি -f, তাই না? একবারে জি এর মান পেয়ে যাচ্ছি, যার কারণে একবারে করা হচ্ছে। আমরা কি জন্য, এখন তুমি এভাবেও যদি করো তাও সমস্যা নেই, আমি ধরো এইভাবেই করলাম, 2 ইন্টু 2f প্লাস কত বলতো, এখানে আমার সূত্রে সেই 2 লাগার জন্য এখানে কি 2 ইন্টু, তুমি এখন এভাবে কি 5/2 লিখছো না, ইন্টু কি y, এই 2 কেটে গেলে কি আবার 5y এসে যাচ্ছে। তারপরে কি +9 সমান কত, 0। তাহলে এখন তুমি কেন্দ্র কি বলতে পারছো, তুমি কেন্দ্র বলছো কত, জানো কি বৃত্তের কেন্দ্র -জি -f। তাহলে এখন তোমার কেন্দ্র আসছে কত বলতো, মাইনাস দ্বারা যদি এখানে তুমি ভাগ করতে, তাহলে কি হতো, 2 হতো। 9 ছিল উপরে, 5 না, এটা ওই যে সেকেন্ড লাইন। কোন জায়গায়, স্যার 2 ইন্টু 9/2 ইন্টু y হবে, ওই যে সেকেন্ড লাইনে। হ্যাঁ সেকেন্ড লাইনে কত, এখানে নাকি 2 ইন্টু এরপর 5, একটা এটা, হ্যাঁ এটা 9 হবে না, শুধু এর 9ই তো, আগেরটা 9y দেওয়ানো উপরে। ওটা 5, আল্লাহ, ও এটা 5, সরি, ওটা 5 ইন y। আচ্ছা দেখো এখানে তাহলে কি হতো, জি এর মান কত বলতো 2, আর এফ এর মান কত হচ্ছে আমার 5/2, এই তো। তাহলে এখন যখন -জি -f বলতে, তখন কি -2 -5/2, মাইনাসে মাইনাসে, ও সরি, এখানে কি হবে মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস 5/2 একই চলে আসছে। এখন দেখো আমার এই বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন এই বৃত্তের কেন্দ্রটা কত বলতো, তাহলে 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত, 2, -5/2। এখন দেখো আমার বলেছে কি দুইটা বৃত্ত এক কেন্দ্রিক হবে, তাহলে এখন আরেকটা বৃত্ত আঁকাবো, যে বৃত্তটা আমাকে নির্ণয় করতে হবে। সেই বৃত্তটা, যদিও আমার চিত্রটা এখানে একটু চ্যাপ্টা মতো হয়ে গেছে, আরে বাবু, দেখো এই যে বৃত্তটা আমার, যে এখন নির্ণয় যে বৃত্ত, এই নির্ণয় বৃত্ত বলতে কি, এর সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওই যে ওয়াই স্কোয়ার প্লাস, তোমরা যেটা জানো আদর্শ বৃত্তের সমীকরণ। তাহলে এখন দেখো এই বৃত্তটা কার উপর দিয়ে গেছে, 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে না, 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে, এটুকু কি বুঝছো বলো? জি স্যার, 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে। তাহলে 1 নম্বর বৃত্তের যদি কেন্দ্রের উপর দিয়ে যাই, তাহলে এখন দেখো তো আমার এই যে 2 নম্বর মানে নির্ণয় বৃত্তেরও তো একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা ধরলাম এই জায়গায়। এটা তোমরা যখন আঁকাবা পাশাপাশি কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা, প্রথমে একটা বৃত্ত আঁকাবা, দেন ওই বৃত্তের উপর দিয়ে কেন্দ্র দিয়ে আরেকটা বৃত্ত আঁকাবা, দেখবা যে কি এই যে এর উপরে সেই কেন্দ্রটা চলে আসবে। তাহলে কি হবে, এই কেন্দ্র আর এই কেন্দ্র যখন যোগ করে দিবা, তাহলে কি হবে বলতো, উভয় বৃত্তের কি ব্যাসার্ধ নির্দেশ করছে। দেখো এইটুকুন অংশ তুমি যদি সাপোজ এখান থেকে এইটুকু না মুছে দিলে কি, এটা কি সেই নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। আবার এখান থেকে যদি তুমি এইটুকু মুছে দাও, আর এই যে প্রথম যে বৃত্তটা দেওয়া ছিল, এটা কি তাহলে হলো সেই প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেটা তোমার বইয়ে দেওয়া ছিল। কি বুঝতে পারছো? তার মানে কি আমার এই অঞ্চলটা, তার মানে কি অনেকটা ওই অবতল লেন্সের মতো যেটা আসছে, তার মানে এখান থেকে কি, এখান থেকে এইটুকু নাকি আমার বৃত্তের ব্যাসার্ধ। কি বুঝতে পারছো? এখন তুমি এখান থেকে একটা বৃত্ত আঁকাতে পারো, আবার এই যে একটা বৃত্ত, ক্লিয়ার? তাহলে এই ভিতরের এই অঞ্চলটুকু নাকি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার
এই দুইটা বিন্দু, তাহলে দেখো এই 1 নম্বর বৃত্তের উপরে আবার একটা বিন্দু ছিল, সেই বিন্দুটা কত? তোমার 1 নম্বর বৃত্তের উপরে বিন্দু আছে, সেটা হলো কি 4 নম্বর 3 - 1। তাহলে কি এটা আবার কি সেই নির্ণয় বৃত্তের কেন্দ্র 3, -1। তাহলে আমার এই দুইটা দূরত্ব যোগ করে দিলে কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। এটা হবে কি ব্যাসার্ধ, উভয় বৃত্তের ব্যাসার্ধ। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, আমরা তো খোলা হয়ে গেছে সবকিছু। কি ঘোলা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, আমি কয় নম্বর ম্যাথটা তুললাম? আমি না খুব একটা বড় সড় একটা ভুল করে ফেলছি, সেটা কি জানো? 5 নম্বর। আমি 5 নম্বর সেটা- 5-এর 4 তুলি নাই, 5-এর 3 নম্বর সমীকরণ তুলে ফেলছে। এক্সট্রিমলি সরি, এটা 5-এর 3ই করো। একই ম্যাথ, সমস্যা নেই। 5-এর 3 পরে আবার দেখা গেল সেখন 4 নম্বরের উত্তরের সাথে মিলবে, মানে 5-এর 3 সেটা হলো কি x² y² -4x + 5y। হ্যাঁ, বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং এত বিন্দুগামী। ওই 1 নম্বর বৃত্তটা কত বিন্দুগামী দেখো, আবার সেটা আবার পরেরটা 4 নম্বরে সেই 3 - 1 লিখছি, এটা হবে কত বিন্দুগামী? এটা অজস্রবার হয়, সেটা হলো 3 নম্বরের এটার বিন্দুগামী 2 - 1। তাহলে কি হবে 2 - 1। তাহলে এখন দেখো এই যে 2 - 1, তাহলে আমরা এখন এই বৃত্তের ব্যাসার্ধটা এবার আমরা বের করে ফেলি। ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাসার্ধ √ওভার কি হবে? ওই যে ভুজদের যোগফল 2 - 2 তার কি স্কয়ার প্লাস -1 প্লাস 5/2 তার আবার কি বলতো স্কয়ার। তাহলে আমার এটা হচ্ছে কত? 2 - 2 করলে 0 হবে, আর এখান থেকে যদি তুমি করো তাহলে কত হবে? -2 থেকে +5 মানে -2 প্লাস 5/2, তাহলে করলে হয় কত? তার আবার স্কয়ার আছে, মানে 5 তাহলে কত হবে? 3 কত বলতো 2, তার আবার কি বলতো স্কয়ার, তার আবার আছে কি রুট, তাহলে রুটে বর্গে কেটে গেলে শুধু থাকে কত? 3/2। তার মানে আমি ব্যাসার্ধ পেলাম কত? 3/2। এবার আসো তাহলে আমরা কি লিখবো? এখন দেখো আমার বলেছে নির্ণয় বৃত্তের সমীকরণ কত। এই যে নির্ণয় বৃত্ত, আমার এই যে পরের যে বৃত্তটা, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলতো কোন কেন্দ্রটা ধরবো? এখন আমরা কি 2 - 1 কেন্দ্র ধরবো না 2 - 5/2 কেন্দ্র ধরবো? একটু ভাবো তো, কোন কেন্দ্রটা ধরবো বলো? বুঝছো? বলো তো কোন কেন্দ্র ধরবো? এটা আরেকবার রিপিট করবেন? আমি বললাম যে এখন এই যে 2 - 1 মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা, মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ধরবো না প্রথম বৃত্তের কেন্দ্র? যেটা দেখো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে সেটা প্রথম বৃত্তের উপরে সেটা অবস্থিত, আবার প্রথম বৃত্তের যেটা কেন্দ্র হচ্ছে সেটার দ্বিতীয় বৃত্তের মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা প্রথম বৃত্তের কি দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্র 2 - 1 আছে, আর প্রথম বৃত্তের উপর অবস্থিত বিন্দু কত? মানে প্রথম বৃত্তের কেন্দ্র মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, আর প্রথম বৃত্তের উপর অবস্থিত বিন্দু কত? মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। এই কথাটা কি ভুলাই যায়? না স্যার। এখন দেখো তো একই কথা না? তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি বলো? তাহলে এখন আমরা কোন কেন্দ্র ধরবো বলো তো? দ্বিতীয় বৃত্তর 2 1। এই ভুলটা সবাই করবে, কিন্তু তোমাদেরকে করা যাবে না। এই ম্যাথ গুলোর ভিতরে শুধু এই জায়গায় শুধু টুইস্টটা, এই ভুলটাই হয়। অনেকে শুধু এই দ্বিতীয় বৃত্তের নির্ণয় বৃত্তের উপর অবস্থিত, বাপ এটা দেখ, এটা নির্ণয় বৃত্তের উপর অবস্থিত বিন্দু, মানে ওটাকে আমরা কেন্দ্র হিসেবে মানে একটা কেন্দ্র হিসেবে ধরে নিচ্ছি না বলে, ওটা কেন্দ্র হয়ে যাচ্ছে। কিন্তু আমার মূল কেন্দ্র কোনটা হবে জানো? সবসময় মনে রাখবা যে প্রথম বৃত্ত বা যে বৃত্তটা দেওয়া থাকবে ওই কেন্দ্র, আর ব্যাসার্ধ হবে কি, কারণ এটা তো একটা জাস্ট আমার কেন্দ্র, না বললেও সমস্যা নাই, শুধু বলতে পারো কি 1 নম্বর বিন্দুর উপর অবস্থিত না, মানে 1 নম্বর বৃত্তের উপরেই তো এই বিন্দু, কিন্তু কাকতালীয় ভাবে কি হয়ে যাচ্ছে, ওটা কেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে ওই দুটা বিন্দু দূরত্বটা কি? ব্যাসার্ধ। তাহলে আমি বলবো কি এই 1 নম্বর বৃত্তের যে এই যে এখানে যে কেন্দ্রটা আছে না 2 - 5/2, এটা কেন্দ্র ধরবো, আর ব্যাসার্ধ হবে কত আমার? এই 3/2। তাহলে এখন আমরা জানি বলে লিখতে পারি, আমরা জানি। যদি এখনো কনফিউজ থাকে আমাকে কোশ্চেন করে, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আমরা জানি 2, স্যার দুইটা বৃত্তর ব্যাসার্ধ কি সেম? হ্যাঁ, দুইটা বৃত্তের ব্যাসার্ধই সেম আসছে। তোমরা একটা বাসায় কি করবা, চিত্র আঁকাবা, অনেক সময় করো না? একটা বৃত্ত আঁকাও, তার ওই যে কেন্দ্র ওই ব্যাসার্ধের উপরে মানে ওই কেন্দ্রের উপর এক কেন্দ্রিক হচ্ছে কি হবে? একটা বৃত্তের কেন্দ্র,
এই বৃত্তের উপরে আরেকটা বৃত্ত আঁকালাম। এখন কি দুইটা বৃত্তর কি কেন্দ্র কি এক না? হ্যাঁ এক কেন্দ্রিক মানে এক কেন্দ্রিক মানে এক কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, মানে প্রথম বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাবে। এক কথায় মনে রাখবা কি এক কেন্দ্রিক বলতে কি, পরবর্তী যে বৃত্তগুলো আঁকাবো সব সময় কি নিম্ন বৃত্ত সমীকরণ বের করতে হলে কি ওই 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাবে, তাহলে কি হবে এক কেন্দ্রিক। এই জন্যই আমরা 1 নম্বর বৃত্তের কেন্দ্র ধরবো, আর ব্যাসার্ধ হবে কি 2 নম্বর বৃত্তের যে কেন্দ্রটা ধরেছিলাম, মানে 1 নম্বর বৃত্তের উপর যে বিন্দুটা অবস্থিত ওই বিন্দুটা, আর ওইটার কি ওটা দিয়ে আমরা ব্যাসার্ধ বের করে নিলাম। কিন্তু অনেকে ভুল করে ফেলে কি এই 2 - 1, যার কারণে আমাদের অ্যান্সারটা মিলে না এবং কি অ্যান্সারটা ভুল হয়ে যায়। এটা হচ্ছে কি সমস্যাটা। কিন্তু আমরা ভুল করবো না, কারণ আমার 1 নম্বর বৃত্তের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কেন্দ্র ধরবো, কারণ ওই বৃত্তের উপরে এক কেন্দ্রিক। দেখো পরের 2 নম্বর বৃত্তটা ওর কেন্দ্রের উপর দিয়ে গেছে, তাই না? তাহলে কি এক কেন্দ্রিক, এই 2 নম্বর বৃত্তটা বলে কি 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে, তখনই কি আছে এক কেন্দ্রিক। এই জন্য কেন্দ্র ধরবো কি 2 - 5/2। আমরা জানি এত কেন্দ্র আর ও এখানে তো দুইটা বৃত্তই সমান, তার মানে ব্যাসার্ধ সমান, তাহলে একটা কেন্দ্র ধরলেই তো হচ্ছে। হ্যাঁ রে বাপু, তাহলে এখন তাহলে তো একটা বিন্দু ধরলে হয়েছে। দেখো অ্যান্সার তুমি আসলে বাসায় তোমার কাজ দিলাম তোমাদের, 2 - 1 বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ এই 3/2 ধরেই করবা, করে দেখবা যে অ্যান্সার আসবে না। আরে বেটা তুই একটা ভালোভাবে ভাব, তুই ভাব, আমি তোকে আবার বুঝাই দিচ্ছি। 2 নম্বর বৃত্তের যে কেন্দ্র, আচ্ছা এখানে আমাদের কেন্দ্র নিয়ে সমস্যা হচ্ছে। কেন্দ্রটা কি আমরা যে এটা মানে 2 - 5/2 নিব না 2, -1 নিব? আচ্ছা তোমরা খুব সুন্দরভাবে ভাবো একটা। এবার আমি বলেছিলাম যখন বেশি মাথার উপরে কি গজামিল হয়ে যাবে তখন কি ভেঙে ভেঙে করবা। দেখো 1 নম্বর বৃত্ত এটা আমার দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত তোমার 23। ধরো 1 নম্বর বৃত্তের সমীকরণ যেটা আমাদের দেওয়া আছে গিভেন ডেটে, তাহলে 1 নম্বর বৃত্তের সমীকরণ, তার মানে বৃত্তের সমীকরণ মানে সেখানে জিএফসি এর মান 3টাই আছে, আমরা বের করে নিতে পারবো। তাহলে জি এর মান, জি এবং এফ এর মান কত যদি বলে কেন্দ্রের স্থানাঙ্ক 2, -5/2। আচ্ছা বাবা এখানে এবার খেয়াল করো, বৃত্তের কেন্দ্র আছে, এই বৃত্তের উপর একটা বিন্দু অবস্থিত আছে, এই বৃত্তের উপর একটা কি আছে বিন্দু আছে, সেই বিন্দুটা কত, মানে এই বৃত্তটা কত বিন্দুগামী 2 - 1, কিন্তু 2 - 1 বৃত্তটা কত 2 - 1 বিন্দুগামী। এখন এটা যদি অ্যাবসলিউটলি তুমি আঁকাতে চিত্র, এখন এই বিন্দুটা তাহলে কি বলতো নর্মাল ভাবো তো, এখান থেকে এই বৃত্তের এখান থেকে এটুকু নাকি বৃত্তের ব্যাসার্ধ 1 নম্বর, আমি 2 নম্বর বৃত্তের দিকে বলে এখন হাত দিচ্ছি না বলে, এটা কি এখান থেকে কি এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা তো মানছো? এটা কি বুঝতে সমস্যা আছে বৃত্তের ব্যাসার্ধ? আচ্ছা, এবার হ্যাঁ। খেয়াল করো, তাহলে এখন বলো তো এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র কি তোমার 2 - 1 হচ্ছে? এটা কার কেন্দ্র? এটা যখন তুমি 2 নম্বর বৃত্ত আঁকাচ্ছ তখন কি এটা কাকতালীয় ভাবে কি হয়ে যাচ্ছে, এই দেখো কার কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, এই যে 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যখন আরেকটা বৃত্ত আঁকাচ্ছ তখন কি যাচ্ছে এর উপর দিয়ে, কিন্তু আমার ব্যাসার্ধ কি এইটুকু না, এই দুইটা বিন্দুর দূরত্ব। বা তুমি এই বৃত্তটাকে আরেকটু বড় আঁকাও, সমস্যা নাই। ধরো এটা প্রথম বৃত্ত আমার 3 সেন্টিমিটার বিশিষ্ট, আর দ্বিতীয় বৃত্ত কি 5 সেন্টিমিটার বিশিষ্ট। তাহলে এখন আমার 3 সেন্টিমিটারের ওই কেন্দ্রকে দেখো তো কার কেন্দ্রের উপর দিয়ে গেছে, এই বৃত্তটা যে পরের যে বৃত্তটা আঁকালাম সেটা কার উপর দিয়ে গেল, একটু ভালোভাবে খেয়াল করো, এই বৃত্তটার কেন্দ্র কার উপর দিয়ে যাচ্ছে দেখো তো, 1 নম্বর বৃত্তের উপর দিয়ে যাচ্ছে না, 1 নম্বর বৃত্তের উপর দিয়েই তো যাচ্ছে। ধরো আমি এটা ডট ডট আকারে লিখবো, যে বৃত্তটা আঁকাচ্ছি সেটা ডট ডট মানে কাল্পনিক ধরে নিলাম। তাহলে এই যে 2 নম্বর বৃত্ত, তাহলে এইটা হচ্ছে কি 2 - 1 হচ্ছে কি এই 2 নম্বর মানে কি যেটা নিম্ন বৃত্তের কেন্দ্র। কিন্তু আমার বের করতে হবে কি বলতো, আমার নিম্ন বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে আমি কার কেন্দ্র ধরে করব, দেখো নিম্ন বৃত্তের সমীকরণও হবে কার বৃত্তের কেন্দ্র উপর দিয়ে যাচ্ছে 1 নম্বর বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমার কেন্দ্র হবে কি 1 নম্বর বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধটা হচ্ছে কি 1 এবং 2 এর কমন যে রেখাটা আছে সেটা কি ব্যাসার্ধ। এখন কি বুঝছো? ধরো আমার এই এক পরের বৃত্তটা নাই, ক্লিয়ার? ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা যখন তুমি ভালোভাবে ক্লিয়ার হবা তখন বলে আমি বললাম যে এই যে বাকি যে ম্যাথ গুলো আছে তখন বলে খুব সুন্দরভাবে করতে পারবে। কিন্তু যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার যদি না হয় তাহলে বলে তোমার এই কেন্দ্র নিয়ে সমস্যা হয়ে যাবে, কোনটা ধরবো। কিন্তু তোমার ভালোভাবে মনে রাখতে হবে 1 নম্বর বৃত্তের উপরে কি যে কেন্দ্রটা আছে ওই কেন্দ্র ধরবো, আর যে বিন্দুটা আছে ওইটা কি ওই 1 নং মানে 1 নং বৃত্তের উপরে ওই বিন্দুটা 2 - 1 কি বিন্দুগামী, বৃত্তটা কি বিন্দুগামী। এখন কি ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার clear। কোনো সমস্যা আছে কিনা বলো, কারণ একটা ম্যাথ ভালোভাবে পারলে আমি বলেছি কি বাকিগুলো, আর এই ম্যাথ গুলোই বলে আর তোমার। যদি আমি আদর্শ বৃত্ত সমীকরণ ধরে যদি পড়তাম সেকেন্ড ইয়ারটা, আচ্ছা সেকেন্ডটা তুমি দেখো আদর্শ বৃত্তের সমীকরণ তো তোমার চলে আসছে রে বাবা, সেটা কেন চলে আসছে, কারণ ওই দুইটা বৃত্ত কি এক কেন্দ্রিক, মানে 2 নম্বর বৃত্তটা কি 1 নম্বর বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, 2 নম্বর বৃত্তের কেন্দ্রটাও কি 1 নম্বর বৃত্তের উপর দিয়ে যাচ্ছে, এক কেন্দ্রিক। ঠিক আছে, একটু যখন এর আগে তো করা হয়নি যার কারণে তোমাদের মাথার মধ্যে হঠাৎ করে খটকা লেগে যেতে পারে,
কিন্তু যখন আবার এইটা করার পর একটা তুমি দেখা গেলো 2 নম্বর বৃত্তের চিত্র আঁকাবা না, নাকি এইভাবে একটু ভাববা, ভেবে করে ফেলবা, দেখবা যে ইনশাল্লাহ আর কোনোটা সমস্যা হচ্ছে না। এখন এই সমস্যাগুলো যদি বলা হয়, কারণ প্রতিটা ম্যাথের ভিতরে পার্থক্য যদি না থাকে বা সমস্যা যদি না আসে, তাহলে বলে ম্যাথের ব্যতিক্রম গুলো বা তোমার যে ব্রেনের শার্পনেসটা তুমি কিভাবে পরিলক্ষিত করবো বা খেয়াল করবো বলো। যার কারণে কি এই যে খটকাগুলো লাগাই দেয়, গজামিল গুলো, তখনই তোমার মাথায় মনে হয় যে এটা, অনেকে বলে ভুল করবে, এই 2 - 1 দিয়ে করে আসবে, ও বলে এই জিনিসটা বুঝতে পারবে, কিন্তু তোমার বলে খুব ভেঙে ভেঙে কনসেপ্টটা দরকার হয়, তুমি দ্বিতীয় বৃত্তটা চিত্র তুমি আঁকাবা, আঁকানোর পরে পেন্সিল দিয়ে ওটা কি করবা, কাল্পনিক রেখা আঁকাই নেবা, তাহলে কি তোমার বুঝতে আরো সুবিধা হবে। ওকে, তাহলে আমরা কেন্দ্র ধরছি কত 2 - 5। এবার দেখো না অ্যান্সার 2 - 5 ও আমরা জানি এত কেন্দ্র ও 3/2 ব্যাসার্ধ বিশিষ্ট, এটা আমি এখন মুছে দিলাম। 3/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। শোনো, কোনো জিনিসই সহজ না, যদি একটু ভালোভাবে প্রপারলি ডিপলি যদি ওটা করা হয় না, যদি তুমি একবারই শেষ করতে চাও, মানে তুমি এমন ভাবে শেষ করবে যেন ওটার ভিতরে আর খুঁটিনাটি কোনোদিন জীবনে হাত না দিতে হয়, তাহলে তোমাকে ভালোভাবে একটু ডিপলি শুধু কনসেপ্টটা দেখো। অন্যান্য ম্যাথ গুলো করতে গিয়ে মজা পাচ্ছিলাম, কিন্তু এই ম্যাথটা এসে একটু খটকা লাগছে এক কেন্দ্রিকটা নিয়ে, কিন্তু সেটারও বলে খটকা বলে ভেঙে করার কারণে বলে চলে যাচ্ছে। কিন্তু তখনই তোমার আরো এই খটকাগুলো ক্লিয়ার হবে যখন তুমি এখন করে ফেলার পর ওই 2টা ম্যাথের ভিতরে বা 3টা যে বাকি ম্যাথ গুলো আছে একটা ম্যাথ করে ফেলবা, কারণ সব ম্যাথ করতে গেলে আমরা সময় পাবো না, কারণ একটা ম্যাথ ভালো হবে, পার্থক্য মানে পরিবর্তন গুলো লক্ষ্য করে বাকি ম্যাথ গুলোর পরিবর্তন আমরা ধরে নিতে পারবো, তখনই ম্যাথ গুলো সহজে চলে আসবে। তাহলে এখন বলতো সেই সূত্র এইচ কে কেন্দ্র যদি হতো, তাহলে x - 2 তার কি বলতো হোল স্কয়ার, আদর্শ বৃত্তের সমীকরণ বলে এখন আমার হয়নি, পেয়ে যাবো এখান থেকে। তারপর কি হবে y প্লাস 5 কত বলতো বাবা 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত, ব্যাসার্ধ 3/2 তার কি স্কয়ার। তাহলে এখন তোমার এখানে হচ্ছে কি x² - 4x প্লাস 4 প্লাস y² প্লাস 5y, বুঝেছো? কারণ কি আমি একবারে করে দিয়েছি 2 × 5/2 × y, তাহলে 2 কেটে গেলে কি থাকে 5y প্লাস 25 কত 4 ইকুয়াল টু কত 9/4। দেখো তাহলে কি হবে x² - 4x, একবারে লিখে ফেলো x² প্লাস y² -4x প্লাস 5y। এখন কি করবো, তুমি যদি ধ্রুবক মানে কি করতে পারো 25/4 -9/4। আচ্ছা আমরা একবারে একটু পাশে রাফ করে নিই, 25/4 -9/4 একবারে লিখে দেবো, তাহলে কত হয় 4 লসাগু হলে 25 - 9। 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় বাবা বলো তো, 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে 16। এখন তাহলে তুমি পাচ্ছ কত 16/4, তাহলে 16/4 করলে কত হয় 4, তার মানে এই লসাগুটার মান আমার হচ্ছে কত একবারে 4। আমি একবারে কি লিখে দেবো, তাহলে কত বলো তো 9/4 এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে একবার লিখে দিতে পারো কি একবারে লিখে দাও প্লাস 4 সমান কত 0। এটাই কি নির্ণয় বৃত্তের সমীকরণ। দেখো তো অ্যান্সার কি আছে, 5/3 x² y² - 4x প্লাস 5y এই প্লাস ও ওখানে আরেকটা 4 আছে ইয়ার সাথে, ওই যে 4x + 4। ও সরি 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 বেটা, হ্যাঁ আসলে তো আরেকটা চার তো ছিল এখানে +4, তাহলে আমার এখানে তুমি লিখে 5y প্লাস 4 প্লাস এই যে এই দুইটার যখন তুমি বিয়োগ করবে, আমি একবার লিখে দিই, এটা করলে বিয়োগ করলে মানে এই পাশ থেকে এটা যখন তুমি নিয়ে আসবা তখন বিয়োগ করলে হবে কত শুধু 4, তাহলে একবার এই সেই 4টা এখানে লিখলে 0, তাহলে এই 4 আর 4 যোগ করলে কত হয় 8। অসংখ্য ধন্যবাদ। -4x প্লাস 5y প্লাস 8 সমান কত 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ বলতো, এই যে পরবর্তী যে বৃত্তটা আছে তার সমীকরণ। এই সমীকরণটা এই বৃত্তেরটা কার উপর দিয়ে গেছে দেখো, এই 1 নম্বর বৃত্তের উপর দিয়ে গেছে, তাহলে কি এক কেন্দ্রিক। ক্লিয়ার, এবার কি বুঝছো? জি স্যার। এখন বলো তো এর পরবর্তী ম্যাথ গুলো কি, তাহলে কি আর তোমার বুঝতে কোনো সমস্যা হবে? তোমরা একটু জাস্ট বই থেকে একটু দেখে নাও, পরবর্তী ম্যাথ গুলো সেম ভাবে করবা, 4 করতে পারবে, 5 করতে পারবা, 6ও করতে পারবা। দেখো এর ভিতরে কোনোটাই সমস্যা হওয়ার মতো আছে কিনা। আমি যদি 5 নম্বর ম্যাথটা বলি বেশি বার এসছে, আর শোনো এই ম্যাথ গুলো বলে খুবই থাকে, সেটা দেখালো তোমাদের রিটেন সাইডের যদি বলা হয় এই ম্যাথ গুলোই বেশি থাকে। তোমার প্রথম দিকের ম্যাথ গুলো থেকে এই 5 নম্বর এক কেন্দ্রিক জিনিসগুলো থাকবে, একটা খতে থাকবে না গতে থাকবে। খতেই থাকে বেশি, কারণ 4.1 থেকে খতে থাকে আর 4.2 থেকে গতে থাকে।
আর ক নম্বরটা একটা তোমার জ্ঞানমূলক, যেহেতু কোনো সূত্রের প্রতিপাদন দিয়ে বা এমন একটা ভাবে থাকবে যে মান বের করতে বলবে বা সূত্র লিখতে বলতে পারে। এই তোমাকে যদি বলা হয় ক নম্বরে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের পরিমাণ কত বা সূত্রটি কত, তাহলে কি বলবো বলো তো? এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত মনে আছে? আছে কোনো মনে? না স্যার। 2 × x মানে কি জি, আর y মানে কি f, তাহলে কি 2 × g² - c খণ্ডিতাংশ। আর যদি x অক্ষকে স্পর্শ করলে কি হতো? শুধু g² = কি c, আর y অক্ষকে স্পর্শ করলে কি হতো? f² = কি c, আর উভয় অক্ষকে স্পর্শ করলে কি হতো? এই 1 এবং 2 g² = f² = কি c কমন। শেষ। তাহলে এখন দেখো এই যে ম্যাথটা করলাম, এই একইভাবে পরে 5 নম্বরটাও করতে পারবো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 বিন্দুতে অবস্থিত এবং যা কেন্দ্রগত 4, 5 বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে ওই যে যে বৃত্তটার সমীকরণ দেওয়া আছে তার কেন্দ্রটা বের করবা। আচ্ছা, এটা কি তোমাদের কোনো খটকা মতো লাগছে? 5 নম্বর কোনো পরিবর্তন? ওটা ছিল বলে বিন্দুগামী, আর এটা বলে কি যার কেন্দ্র কত। হ্যাঁ, এখানে আবার বলো তো, তাহলে এবার কি করবা? এখানে বলে 4, 5 বিন্দু কেন্দ্র ধরবা। এই শোনো, এখানে কেন্দ্র কত ধরবা বলো তো? 4, 5 কেন বলো তো? দেওয়াই আছে। এখানে বলে নির্ণয় বৃত্তের কেন্দ্র 4, 5, এখানে বলে নির্ণয় বৃত্তের কেন্দ্র, পরবর্তী বৃত্তের কেন্দ্র যেন আবার ধরো না, কারণ এখানে বলছে কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র 4, 5। তাহলে এখন আমরা করবো কি 4, 5 কেন্দ্র এবং ব্যাসার্ধটা শুধু বের করে নেবো। এই 4, 5 থেকে পরবর্তী বৃত্তের মানে যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের সমীকরণ, ওই বৃত্তের কেন্দ্র আর এই 4, 5 কেন্দ্র দুইটা দূরত্ব বের করবো, করলে ওইটা হবে ব্যাসার্ধ, আর এখানে কেন্দ্র হবে কত? 4, 5। কিন্তু যেন প্রথম বৃত্তের কেন্দ্রটা আবার ধরো না যেন, ঠিক আছে? কারণ এখানে বলেই দিছে ও সেকেন্ডটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু জাস্ট হ্যাঁ, কেন্দ্র বের করে সমীকরণ থেকে ব্যাসার্ধ শুধু বের একটা বিন্দু বের করব, বিন্দু বের করে আর এই 4, 5 বিন্দুটার থেকে দূরত্ব বের করব, সেটা হবে ব্যাসার্ধ। হুম, হুম, আর এই 4, 5 কি কেন্দ্র, মানে আমার নিম্ন বৃত্তের সমীকরণ যেটা করতে হবে তার কেন্দ্র বলেই দেওয়া আছে কি 4, 5। ক্লিয়ার? হুম। একটু ব্যতিক্রম। হ্যাঁ, এখন দেখো আমরা 7 নম্বর ম্যাথটা করব। স্যার, কালকে কলেজ আসছে, যদি একটু আর্লি ছুটি দিতেন। হ্যাঁ কালকে কলেজ আছে, একটু আর্লি যদি ছুটি দিতেন। বাবা, আর্লি ছুটি দিয়ে দেবো, আর 10 থেকে 15 মিনিট এই 7 নম্বরটা করে দেবো, আর 6 এর 1টা থেকে 2টা ম্যাথ দেখাই দেবো, সবগুলো ছোট ছোট ম্যাথ এবং খুব সহজ, আর 7 এর 1টা 2টা, যাতে তোমরা একটু বাসায় ট্রাই করে ফেলতে পারো। শোনো, বৃত্তের এই ম্যাথ গুলো যদি বলা হয় একটু ধৈর্য নিয়েই করতে হবে। কলেজে যাই, ম্যাডাম থেকে গাইড মুখস্থ করে করে অঙ্ক করায়, বুঝি না কিছু। এই এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি। যদি কোশ্চেন একটু ঘুরে পেঁচায় জিজ্ঞাসা করতাম, তাহলে বসো বসো, পরে বুঝতাম। তুমি একটা শোনো, একটা জিনিস নর্মাল যদি বলা হয়, সে বলে পারে, অনেক ভালোই পারে, কিন্তু সে বলতে চায় না, কেন চায় না সেটাও জানি না, কি কারণে বলে না সেটাও জানি না, কিন্তু তার বলা উচিত ছিল সেটা। কারণ সে বলে, আমি মনে করি যে মানে কোনো এক জায়গা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ম্যাথের উপরেই পড়াশোনা শেষ করছে, যার কারণে তাকে নিয়োগ বয়স দেওয়া হয়েছে। অনেক তার মধ্যে আবার, হ্যাঁ, হবে 49, বয়স কোনই, কথাও বলতে পারে না মুক্তি। তুমি বয়স কম বলে তো আমি আমাকে, আমার তো কি বয়স কি খুব বেশি? আমরা তো যারা পড়াই তাদের তো বয়স কম। না না, বয়স্ক বলছি, 49, 50 এরকম। ও বয়স্ক? হ্যাঁ, অনেক ওই বয়স্ক। শোনো, এখন একটা বিষয় থাকে, উনি জেনে থাকতে পারে, ধরো তুমি দেখা গেলো তোমার যদি পারিবারিক কোনো টেনশন থাকে বা বিভিন্ন তোমার, এখন দেখা গেলো পিছু টান যদি না থাকে, তাহলে বলে তোমার মনটা ভালো থাকবে, আর মন ভালো থাকলে তুমি যে কোনো জিনিস বলতে পারবা কি স্বাচ্ছন্দ্যের সাথে, বা যদি বলা হয় খুব আনন্দের সাথে বলবা। কিন্তু এখন ধরো তোমার পিছু টান, ওনারা বয়স্ক হয়ে গেছেন এবং ওনাদের অনেক চাপ বেড়ে গেছে জীবনের তাগিদে, ওনারা অনেক হয়তোবা এই লাইফেও সন্তুষ্ট না, যার কারণে হয়তোবা জানা সত্ত্বেও বলেন, এটাই হয়তো বা কারণ হতে পারে। আর আমাদের যদি বলা হয় পিছু টান কিসের, যার শূন্য থেকে সৃষ্টি তার আবার হারানোর কিসের ভয়, মানে আমাদের তো এখন কিছুই হয়নি, তাই না? তোমার কিসের এত টেনশন? তোমার তো মা বাবা বলে কি তুই সারাদিন পড়বি, খাবি দাবি আর পড়াশোনা করবি আর গেম খেলবি, ঠিক আছে? তোমরা দেখা গেলো ঝাড়ু কোন, দিয়ে একটু যাবো লাভ উঠতে। হ্যাঁ, তোমরা করোটা কি পড়াশোনাটা ঠিক না করলেও কিন্তু গেম খেলতে বলে ভুলো না। আল্লাহর মানে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নাও পড়ি বা ধর্মকর্ম যদি নাও করি, কিন্তু সবার যদি বলা হয় গেম বা যত ধরনের
পাপাচারের কাজগুলো আছে বা যেটা বলা হয় জীবনমুখী না জীবন বিমুখী কাজগুলো আছে, সবাই সেগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্যই হয়তো বা এত উন্নতি আমাদের। আচ্ছা যাই হোক, 5-এর এখান থেকে যদি বলা হয় 8, শোনো, যাই হোক, যদি বুঝে থাকো তাহলে বলে ম্যাথ গুলো বাসায় করে ফেলবা। ইভেন এই সকল ম্যাথ গুলো ধরো বৃত্তবাদ এগুলো যখন ভালো পারবা তখন বলে আমি বলে ফোনিক্স এর একটা চিত্র আঁকি দেখিয়ে দিয়েছি, যার কারণে তখন বলে ওগুলো ভালোভাবে বুঝতে পারবা। আর এই সকল বিষয়গুলো যদি বলে খুবই কনসেপ্ট, খুবই ছোট, এবং ম্যাথে তোমাদের সবসময় টার্গেট থাকবে 90+ মার্ক পাওয়া। কিভাবে তুমি বুঝে পাবে 90 মার্ক, এবং কি তুমি হাসতে খেলতে খেলতেই পাবা, যেন তোমার কোনো রকম বার্ডেন যেন না হয় তোমার ব্রেনের জন্য, যে আমার এটা পারছি না কেন হচ্ছে না, এমন কোনো বিষয় না। যে ম্যাথটা ধরো তোমাদের একটা সবসময় নির্দেশনা দেওয়া থাকলো, তুমি ধরো আজকে একটা ম্যাথ করতে করতে তোমার ওটা হয়নি, আমি দেখালো বললাম ওটা 4-5 কেন্দ্র দিয়ে তুমি করবো, দেখালো মিলছে না, তোমার যেখানে মিলছে না সেটা থেকে রেখে দিয়ে তুমি আমাকে ছবিটা পাঠাই দিবে, স্যার এখানে মেলে শেষ। কারণ কি, তুমি ওই সময়তেই দেখালো পারলেও চাপটা নিতে পারছো না, কারণ আরো অন্যান্য সাবজেক্ট আছে, যার কারণে যে যে সাবজেক্টের স্যার আছে তার উপরে ওইটা ন্যস্ত করে দেবা, ইনশাল্লাহ সমস্যা নাই। এখন দেখো এখানে 5-এর 7 নম্বর ম্যাথটা বলছে এমন 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকাবো, এ বি সি। এই যে এর মান কত, a, -1, বি এর মান কত 0, -2, সি এর মান কত -2, -4। তাহলে এই 3টা বিন্দুর মান দেওয়া আছে। এখন দেখো এগুলো সবগুলো তোমার জানা, কিন্তু একটা মান জানা নাই, এই বিন্দুটার এর মান জানা নাই, এর মানটা তোমার লাগবে। আচ্ছা এখানে এরপরে বলছে এবিসি এর ক্ষেত্রফল বের করো। আচ্ছা আমরা এবিসি এর ক্ষেত্রফলের সূত্র কি জানি, ত্রিভুজ এবিসি সমান ওই যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা না, এই যে 3.3 সরলরেখায় করে এসেছি দেখো, সেই মডুলাস। ত্রিভুজের ক্ষেত্রফল মডুলাস মানে কি নির্ণয়কের সেটা দিব, যেখানে 3টা বিন্দু বসাবো 1 2 3, শুধু 3 নম্বর কলামে বসবে কি 1 1 1, ঠিক আছে 1 1 দিয়ে আমরা তখন নির্ণয়কের আকারে করে দিব, তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার কত বলা আছে, 1 বলা আছে, তাহলে আমরা তখন আবার শর্ত মতে কি লিখবো, ত্রিভুজ এই যে এবিসি এর যে ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা ছোট ত্রিভুজটা দ্বারা কি বোঝাচ্ছে, এটাকে ত্রিভুজও বলা যেতে পারে, আবার ফিজিক্সের ভাষায় যদি বলো তাহলে এটাকে কি বলা যেতে পারে বলতো, ডেলও বলা যেতে পারে, ঠিক আছে। আর যদি ত্রিভুজের উল্টা হয় এটাকে কি বলা হয় বলতো, নাবলা। এগুলো কি বলতো সব ভেক্টর, নেবলা না নাবলা, নেবলা বলে। নেবলাই হলো বা হাবলাই হলো যাই হলো, ঠিক আছে, ওই যে ওটা। এখন দেখা হলো কি এই যে ডেল, আর এটাকে কি বলা হয় বলতো বাবা, এটার নাম তুমি বলছো ডেল, এটার নাম কি তাহলে, এটাও ডেল। এটাও ছোট হাতের ডেল, কিন্তু এটাকে বলা হয় কি জানো ম্যাথমেটিক্স এর ভাষায় ডেল্টা, এটাকে বলা হয় কি ডেল্টা। এই ডেল্টা কখন ইউজ করা হয় তা জানো, তোমাদেরকে আজকে একটু বলে দিই, তোমরা যেহেতু ক্যালকুলাস করে আসছো, হয়তোবা তোমাদের ফিজিক্স স্যারও এটা বলে এসেছেন, কিন্তু তোমরা মনে হয় এড়িয়ে গেছো। কোথাও করি না। আচ্ছা যেখানে পড়ো না কেন, স্কুল হোক কলেজ, সরি তোমরা তো কলেজের স্টুডেন্ট, যেখানে পড়ো না কেন এই ডেলটা ইউজ করা হয় তোমার ডেল বাই ডেল এক্স। দেখবা ডেল বাই ডেল এক্স এটাকে বলা হয় ডেল বাই ডেল এক্স। এই ডেলটা বোঝায় কি বোঝায় জানো, আংশিক অন্তরীকরণ। এই দেখো ডেল বাই ডেল এক্সটা কি, আংশিক মানে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে আংশিক অন্তরীকরণ। কিন্তু যখন আমি তোমাদেরকে করাইছি 9.1 থেকে 9.7 পর্যন্ত ডিডিএক্স, এটাকে বলা হয় কি টোটাল ডিফারেন্সিয়েশন, যার কারণে টোটাল ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে এক নয়, যার কারণে তুমি ডিডিএক্স যখন ওয়াই কে করছো তখন তোমার হচ্ছে কি বলতো, ওয়াই রে করলো কি, আমরা যখন ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে যদি ওয়াই কে করি তাহলে কি হয়ে যায় জানো, শূন্য হয়ে যায়। ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে ওয়াই কে করলে কি হয়, শূন্য। কিন্তু ডিডিএক্স এর সাপেক্ষে ওয়াই রে করলে কি হয় বলতো, ডিওয়াই বাই ডিএক্স হয়, ডিওয়াই বাই কি হয় বলতো, ডিএক্স, ডিএক্স টোটাল। ইভেন তোমাদের যখন আমি যদি আরো একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিই, ধরো ওয়াই ছিল, ধরো তোমাদের এমন অনেক সময় ফেস করছো না ডিডিএক্স, ধরো তোমার আছে কি সাইন থেটা, সাইন থেটা ছিল, এটা মানে টোটালটাই কখনো বাদ যায় না, মানে পৃথিবীর যা কিছু আছে হজ বড়লা হাবা বুবা যা আছে সব এই ডিটিএক্স মানে টোটাল অন্তরীকরণের ভিতরে করা সম্ভব, কিন্তু আংশিক অন্তরীকরণ এটা তোমাদের ফিজিক্সে যে ভেক্টর অধ্যায় আছে ডেল বাই ডেল এক্স এর, সেগুলো কি বলা হয়, ওটাকে বলা হয় আংশিক, আর এটাকে বলা হয় ডিডিএক্স কি টোটালটাই করা যায়, যার কারণে ডিডিএক্স এর সাপেক্ষে ওয়াই কেও করতে পারছো। কিন্তু আংশিক অন্তরীকরণের বেলায় তোমার কি ডিডিএক্স এর সাপেক্ষে মানে ডেল্টা বাই ডেল্টা এক্স এর সাপেক্ষে যদি তুমি ওয়াই কে করো তখন কি যাচ্ছে শূন্য। আমরা এখানে শিখেছি কি বলতো, ডিডিএক্স ধ্রুবক, ধ্রুবক বলতে কি এম রে করলে কি হয় বলতো শূন্য, আর এখানে কি তখন ওইটাও কি ধ্রুবক। কিন্তু এখানে আমরা কি জানি বলতো, টোটাল ডিফারেন্সিয়েশনের সময় এক্স ওয়াই জেড কি চলক,
এক্স কেও করতে পারবো, ওয়াই কেও করতে পারবো, জেড কেও করতে পারবো, কিন্তু এটা যদি ডেল্টা বাই ডেল এক্স এর সাপেক্ষে করতাম আংশিক, তখন কি হয়ে যেত শূন্য, যেটা ফিজিক্স ইউজ করা হয়। এটা হলো কি দুইটা পার্থক্য। এখন যদি বলা হয়, তোমরা একটু খেয়াল করে দেখো, ফিজিক্সের যে ডাইভারজেন্স বা গ্রেডিয়েন্ট বা কার্ল গুলো করা হয় সবগুলো সব ডেল্টা বাই ডেল্টা এক্স আছে বা ডেল্টা বাই ডেল্টা ওয়াই আছে, ঠিক আছে, ডেল্টা বাই ডেল্টা জেড আছে, এভাবে আছে, যার কারণে ওগুলো কি বলা হয় আংশিক। যার কারণে একটা সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তোমার ম্যাথমেটিক্সে দেখা গেলো ওয়াই এর সাপেক্ষে এক্স কে করতে পারছো, কিন্তু ওখানে করতে পারছো না আরেকজনের সাপেক্ষে। এখন কি বিষয়টি কি ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ। 7.7 এমন এরকম কোটা ম্যাথ ছিল। 7.7? আরে ওটা কোন জায়গায়? 7.7 তো হচ্ছে ত্রিকোণমিতি রে বেটা। ও না না সরি 9.7, মাথা নষ্ট হয়ে হ্যাঁ, গেছে। 9.7। এবং কি ওখানে যে ম্যাথ গুলো ছিল, আমরা কি অনেক সময় দেখা গেলো এইভাবে করেছি না, ডিডিএক্স যদি বলা হয় কি লন এ প্লাস এক্স, লন এ প্লাস এক্স, এই যে লন এ প্লাস এক্স আমরা শিখেছি কি ডিডিএক্স, বলেছিলাম কি ডিডিএক্স লন এক্স রে করলে কি হয় 1/x, ডিডিএক্স লন এক্স 1/x, আবার কি ডিডিএক্স এক্স রে করা হয়, এটাকে বলা হয় সাকসেসিভ বা ইটারেট ডিফারেন্সিয়েশন। ইটারেট মানে কি পুনরাবৃত্তি অন্তরীকরণ, ঠিক আছে। এখন সাকসেসিভ মানেও একই কথা, মানে ওটার আরেকটা। আমার কথা সবাই ইন্টারমিডিয়েটে যারা আছে সবাই শিখবে কি সাকসেসিভ কথাটা, কারণ এটা বইয়ে দেওয়া আছে। তোমাকে শিখতে হবে কি ব্যতিক্রম, তুমি যেহেতু এক্সট্রা ভাবে বা এক্সট্রা অর্ডিনারি সম্পন্ন একজন বাচ্চা হতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে কি ইটারেটেড, ঠিক আছে, বা পুনরাবৃত্তি সাকসেসিভের সাথে। তাহলে এখন দেখো ডিডিএক্স, তখন আবার কি এক্সট্রা করলে কি হচ্ছে 1, মানে ওটা একই কথা বলছে, পর্যায়ক্রমিক আর পুনরাবৃত্তি একই কথা। তাহলে এখন দেখো ডিডিএক্স লন এক্স এর যখন করছো, তুমি এটাকে কিসের সাথে তুলনা করছো, এক্স এর সাপেক্ষে। এই সকল জিনিসগুলো তুমি আরো ডিটেইলসে ভালোভাবে বুঝতে পারবো যখন, যেহেতু অন্তরীকরণ শেষ, এরপরে আমাদের বৃত্তটা শেষে গেলে যোগজীকরণ করবো, তখন আরো ডিটেইলসে শিখতে পারবো। দেখো এই লন এক্স এ করলে কি হতো 1/a প্লাস এক্স। এখন এখানে তো শুধু এক্স ছিল না, যার কারণে আবার এটাকে করা হতো কি বলতো, ডিডিএক্স এর সাপেক্ষে কি a প্লাস এক্স এ করা হতো। এর এ করলে কি হতো 0, আর ডিডিএক্স এক্স এ করলে কি হতো 1, তার মানে 0 প্লাস 1 মানে কি 1, 1 দিয়ে যদি 1/1 প্লাস a প্লাস এক্স এ করতাম, তাহলে a প্লাস এক্স এ হতো। কিন্তু এটা যদি তুমি ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে যদি তুমি লন a প্লাস এক্স করতে, তাহলে কি হতো বলতো, ডেল বাই, এটাকে আংশিক, এটাকেও তুমি করলে 1/a প্লাস এক্স হচ্ছে। কিন্তু যখন ধরো a প্লাস এক্স না হয়ে যদি y হতো, তাহলে কি হতো জানো, এখানে দেখো এক্স এর সাপেক্ষে কোনো এক্স আছে, এর ভিতরে কোনো অপারেটর এক্স হলো কি নাই, তখন কি হয়ে যেত টোটালটা ডেল্টা বাই ডেল্টা এক্স সমান কি হতো একেবারে টোটাল লন a প্লাস ওয়াই যদি হতো, তাহলে কি হয়ে যেত 0। ক্লিয়ার? বুঝতে পারছো? শোনো, এমন অজস্র বেসিক বলে আমাদের এড়িয়ে যায়, এবং কি এই সকল জিনিসগুলো বল একটা অপরটার সাথে কমপ্লিমেন্ট বা পরিপূরক যদি বলা হয়, এগুলো তুমি তখনই ভালোভাবে জানতে পারবা যখন একটু নাক কান খোলা রাখবে, তখনই জানতে পারবা। এবং কি যখন এগুলো শেষ হয়ে যাবে না, তখন তোমাদের লিঙ্কেজ গুলো বুঝাই দেবো যে কিভাবে কোনটার সাথে লিঙ্কেজ, এবং কি একটা পারলে আরেকটা কিভাবে করতে পারছো। এগুলো কি, ধরো তুমি ম্যাথমেটিক্সটা যদি ভালোভাবে পারো না, তুমি ফিজিক্সটার 80% তুমি কভার করতে পারবা ওই ম্যাথমেটিক্সের থিম দিয়ে। এটা একদম ইউনিভার্সাল ট্রুথ কথা, ঠিক আছে। একইভাবে তুমি কেমিস্ট্রিটাও করবে। কেন তুমি এত ব্রেইন নিয়ে তোমার মুখস্থ করতে হবে? কোনো কিছু মুখস্থ নয়, সবকিছু সহজভাবে নাও। এখন দেখো এখানে আমাদের এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, তাহলে ত্রিভুজ বের করবো, এটা সমান আবার দিব কি ক্ষেত্রফল দেওয়া আছে কত 1 বর্গ একক। এখন আমরা করলে এখান থেকে দেখবো যে a এর মান পেয়ে যাবা। কার মান পেয়ে যাবা? এর মান, কারণ এখানে এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে এরপরে বলছে বৃত্তটি বর্গ একক হয় এবং সি কেন্দ্র বিশিষ্ট। এই যে দেখো বৃত্তের এটাকে যদি ধরা হয় সি কেন্দ্র, তার মানে বৃত্তের কেন্দ্রটা হবে কত -2 -4, কেন্দ্র দেওয়া আছে সি, এবং এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এবং এ বিন্দুগামী, তাহলে এই যে এ যদি হয় কেন্দ্র এটা, আর এ বিন্দুগামী বলতে কি এর মান তো তুমি এখান থেকে পাচ্ছই, এর মানটা এখানে বসালে তাহলে কি হবে, ওই দুইটা বিন্দু কি হবে যখন যোগ করবা তখন কি হবে বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ, আর এই যে -2 -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। একইভাবে ওই আগের ম্যাথ গুলোর মতোই করবো, শুধু এখান থেকে কি বের করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে 1 সমান শর্তমতে দেওয়ার পর এখান থেকে আমরা কার মান পাবো, এ এর মান, এই এর মানটা বের করব, করার পর তারপরে এর মানটা এ বিন্দুতে বসাবো, এখানে সেই সি কেন্দ্র, আর এই যে এ বিন্দু যদি হতো, তাহলে এখন এটা হতো কি ব্যাসার্ধ, তাহলে এখন আমরা কি করতাম সি কেন্দ্র ও এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, যে সূত্র দিয়ে একটু আগে করলাম সেভাবে করে ফেলবো। কি বুঝতে পারছো? আমি বলে টোটাল সারমর্মটা বলে দিলাম। স্টেপ 1 এ এটা করবা, ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে লিখে দিই, এটা স্টেপ 1, এটা কি স্টেপ 2, এখান থেকে এর মান পাবে, আর এখানে এর মান যখন বসাবা, ধরো সামথিং একটা এর মান বসালে, আর ওখানে তো ওয়াই এর মান তো -1 আছে, তো এটা দুইটা থেকে ব্যাসার্ধ বের করবা, তাহলে কি এই সি কেন্দ্র ও এখান থেকে যে ব্যাসার্ধটা পাবা,
এই ব্যাসার্ধ আর, তাহলে এটাকে স্টেপ 3, এই যে স্টেপ 3। তোমাদের কি যখন পরীক্ষার আগে যখন এই ম্যাথ গুলো করবা, তুমি বলে আসলে সব ম্যাথ করে সময় পাবা না, কি করতে হবে, রিভিশন দেওয়ার সময় তুমি এই অধ্যায়ের যদি বলা বৃত্ত রিভিশন দিচ্ছ, কয় মিনিটে রিভিশন দেবা, 20 থেকে 25 মিনিট। কিভাবে দিবা, তুমি 5 নম্বর ম্যাথে যে কোনো একটা টাইপ দেখবা, যে ম্যাথটা সব থেকে ব্যতিক্রম, আমি তো এইগুলো মার্কিং যখন করে নেবা, যখন টাইপটা দেখবা তখন তোমার কি বাকি সকল ম্যাথ গুলো তোমার করা হয়ে যাচ্ছে। এভাবে বলে তোমার রিভিশন দিতে হবে, কারণ পরীক্ষার আগে তোমার ছুটি থাকলো 2 দিন বা 3 দিন, তুমি 2 দিন বা 3 দিন আগে একটা ফার্স্ট পেপার টোটাল ম্যাথ গুলো কিভাবে করবা, তোমার তো করা আগেই থাকবে প্রস্তুতি, তারপরে এইভাবে শুধু শর্ট করে করে তুমি শুধু কথা বলবা ম্যাথের সাথে, শেষ। এরপরে দেখো 6 নম্বর ম্যাথ। এই যে ম্যাথ গুলো সব বাসায় করবা, করে আজকের ভিতরে করে ফেলো, যেহেতু বৃত্তটা আগে করা হয়নি, আজকের ভিতরে করে ফেলো। এই নাফিস, তুমি কি নোট করেছো এগুলো? নাফিস, পবিত্র, হ্যাঁ নাফিস তো আছে দেখছে, তোমরা কি নোট করছো? না স্যার, নোট করি নাই। একবারে নোট করে ফেলিস, তাহলে আসলে কি হবে, একবারই কষ্ট করতে, এই বৃত্ত আর নিয়ে সমস্যা হবে না। 6 এর 1 বা 2 আমি যদি বলা হয়, দেখো এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্রের স্থানাঙ্ক কত, -5, 7 এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তোমরা একবারে লিখে নিবা, বৃত্তের সমীকরণ যদি হয়, এক্স অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, সাপোজ একটা বৃত্ত যদি তোমার এর কত দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, সাপোজ যদি তুমি বৃত্তের কেন্দ্রের এক্স অক্ষকে স্পর্শ করলো, এই যে এইভাবে না বৃত্তের কেন্দ্র, আচ্ছা এক্স অক্ষকে যদি স্পর্শ করে, আচ্ছা বাপ তোরা একটু খুব সুন্দরভাবে খেয়াল কর, এই যে কেন্দ্রটা দেওয়া আছে কত আমার, -5, 7। দেখো ব্যতিক্রম কিছু না, আগের থিম গুলো দিয়ে আমি করব, কেন্দ্র দেওয়া আছে -5/7। আর তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কত বলতো, জি এবং এফ এর মান দেওয়া আছে অলরেডি, তার মানে এই ব্যাসার্ধটা হবে কি, দেখো এক্স অক্ষের উপর কে শূন্য বলতো, এক্স এর মানে এখান থেকে কি ওয়াই শূন্য। আচ্ছা সুন্দর কথা বলছো। তাহলে এখন এখান থেকে এই যে ব্যাসার্ধটা আমি যদি এক্স অক্ষের উপর লম্ব আঁকাতাম, এটা কার মান বলতো, এখান থেকে এইটুকু না কার মান, এখান থেকে এইটুকু y না, এর মান, হ্যাঁ না এখান ওটা থেকে x এইটুকু, এর মান। এটা হলো এক্স এর মান, ধরলাম -5, যদি আমার বৃত্তটা বাম পাশে হতো, কিন্তু আমি ডান পাশে লিখে ফেলছি, যাই হোক, তাহলে আমি ধরে নিলাম যে তাহলে কি এখান থেকে এটা হতো -5, কিন্তু আর এটা হতো কি 7 এর মান। আমি যদি একটা 2, 3 বিন্দু বসাতাম, এখানে 2, 1, 2, এটা 2, আর এটা কি এখান থেকে 1, 2, 3, তাহলে এটা হতো কি 2, 3, যেখানে এক্স এবং ওয়াই এর মান আছে, এইভাবে ভাবো। তাহলে এটা হলো কি বলতো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কি এই কেন্দ্রের কোটির পরম মান। কেন পরম মান, কারণ কি বলতো, এক্স অক্ষ থেকে যদি তুমি -2, -3 বিন্দুর দূরত্ব বলো, ধরো এক্স অক্ষ থেকে এই -5, 7 বিন্দুর দূরত্ব কি এক্স অক্ষ থেকে, তাহলে আমরা কি করতাম বলতো, ওই যে 11 মেবি একে হায়ার মেথড, নবম দশম শ্রেণীর, এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব যদি বলা হয়, তাহলে কি এক্স এর মানগুলো বাদ, তাহলে থাকে কি বলতো ওয়াই এর মান, তাহলে সেটাকে কি করা হতো, মডুলাস 3 দেওয়া হতো না। কেন মডুলাস দেওয়া হতো, কারণ বিন্দুর মান কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে সেটা মডুলাসের ভিতর দিয়ে কি করে নেওয়া হতো, ধনাত্মক। ঠিক আছে, এটুক তো মনে আছে সবার। তাহলে এখন আমরা এখানে লিখবো বৃত্তটি এক্স অক্ষকে, এখন আমার আর ব্যাসার্ধ বের করা যায়, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান হবে কি, কার পরম মান বলতো, কেন্দ্রের কোটির হ্যাঁ কোটির পরম মান, কেন্দ্রের কোটির পরম মান। কেন্দ্রের কোটি বলতে কত, 7 এর মডুলাস, তাহলে করলে কত হয় 7। এটা কি পেলে বলতো, ব্যাসার্ধ। তাহলে এখন আমার কি কেন্দ্র কত দেওয়া আছে ভাই, এই যে দেখ -5, 7, তাহলে এখন লিখবো কি অতএব -5, বৃত্তের এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ওই যে আমরা জানি ওই কথাটা লিখে দিও, দেখো বৃত্তের সমীকরণ হয়ে গেছে, আমরা জানি। কারণ কি তুই দেখ এই বৃত্ত থেকে এই যে -5, 7 এটা কার মান, জিএফ এর মান আছে, তার মানে কি 7টা কার মান, এই সি এর মান কত 7, তার মানে কি আমার সেই জিএফসি এর মান বের করতে হবে না। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের -5, 7 কেন্দ্র ও 7 ব্যাসার্ধ বিশিষ্ট, 7 ব্যাসার্ধ
বিশিষ্ট, পরের ম্যাথ গুলো সব একই ভাবে করবা। 7 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস কি হবে +5 তার কি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 7 তার স্কয়ার সমান কত 7 স্কয়ার। তাহলে এখানে তোমার হচ্ছে কত এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু কত 49। এই যে 49 49 কাটা গেল, তাহলে কি থাকছে তোমার, অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 10x মাইনাস 14y প্লাস 25 সমান কত 0। এটা কি যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে দেখো তো এটা আছে কিনা অ্যান্সার, এক্স স্কয়ার 10x মাইনাস 14y প্লাস 25, দেখো এটাই অ্যান্সার যা নির্ণয় বৃত্তের সমীকরণ। কি বুঝতে পারছো, আরো সহজ না? বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এটা 5 নাম্বার হওয়া লাগতো, আগেরটা 6 নাম্বার হওয়া লাগতো। মানে বুঝি নাই। এগুলো আমি 6 নাম্বারে কেন দিছে ছোট ছোট ম্যাথ গুলো? এটা অবশ্য ঠিক। এই যে দেখো তুমি, আমি যে এইটাই তো বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার একটা যদি স্কুলটা যদি এমন হতো যে আধারের মাঝে আলো, কেন ধরো এখানে আমরা যারা আসি বা যতজন প্রিপারেশন নিচ্ছে অনেকে দেখি যে সবাই দেখায় যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বুয়েটের পরীক্ষার্থী বা বুটেক্সের বা মানে মূল মূল জায়গাগুলো পড়ার কথা বলে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আচ্ছা এখানে ধরো সিট আছে 4000, 2500 বা 3000 সায়েন্সের সিট আছে এই ইউনিটের ডিগ্রিতে। আচ্ছা এই 2500 বা 4000 ভিতরে যদি বলা হয় কতজন প্রতিদ্বন্দ্বী আছে, 3 লাখ বা 4 লাখ। আচ্ছা এই যে 2 লাখ বা সায়েন্সে যতজন স্টুডেন্ট আছে এর ভিতরে প্লাস আছে, তো এর ভিতরে কি সব মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে না? সবাই তো আর চান্স পাবে না, কিন্তু আমরা চান্স পাওয়ার জন্য প্রস্তুতি নেব সর্বোচ্চ পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত। তাহলে কি হবে আমাদের সার্থকতা। এখন এই সকল জিনিসগুলো নিয়ে হয়ে গেছে কি, শুনতে খারাপ লাগলেও এটা লাগে, এখন শিক্ষা হয়ে গেছে বাণিজ্য, যার কারণে তোমরা হয়ে গেছো সেই বাণিজ্যের বস্তু যেখানে আমদানি রপ্তানি হয়, এবং সেখানে এটাই সত্য কথা, যার কারণে হড়হড় করে কিছু বাচ্চা চান্স পায় আবার কিছু বাচ্চা পায় না, এবং কি সবাই ডিপ্রেস। যার কারণে আমার খুব একটা ইচ্ছা আছে যদি কখনো নিজের সময়টা ভালো আসে, একটা নিজস্ব ব্যক্তিগত স্টুডেন্ট বা সার্কেল নিয়ে যদি কখনো করি, সেটার নাম হবে ডার্ক ফিউচার, মানে ভবিষ্যৎ কালোকে কিভাবে উজ্জ্বল করা যায়, এটা হবে আমাদের মূল প্রতিপাদ্য। কারণ কেউ জানে না আমরা ওই ইউনিভার্সিটিতে চান্স পাবো কিনা, কেউ জানে না আমি ইন্টারমিডিয়েট প্লাস বা গোল্ডেন পাবো কিনা, এসএসসি তে পাইছি বলে, কিন্তু সবাই বলে আশা রাখে। কিন্তু যে যেমন ইনপুট দিবে ব্রেনে নিবে সে সেই আউটপুটটা পাবে, এটাই বাস্তবতা, এটাই বলে বাস্তবতা। কিন্তু তারপরেও জানি এক শ্রেণীর মানুষ কেমন জানি দেখি উচ্ছৃঙ্খল, প্রচন্ড উচ্ছৃঙ্খল। বলতে কেন বললাম উচ্ছৃঙ্খল, এই বাচ্চাগুলো বুঝে বলে না, না বুঝে বলে না, হুদাই বলে যে ওই ছাড় বা ওই ভাইয়া আমার জীবনের মূল কারিগর। তোমার একার জন্য হতে পারে কিন্তু সবার জন্য না। আমি বলি এখানে সবাইকে আসলে প্রতিশ্রুতি দিতে হয়। হ্যাঁ আমরা চেষ্টা করবো এই বৃত্ত এগুলো যা আছে অ্যাডমিশন পর্যন্ত বা একাডেমিকটা আগে ভালোভাবে মজবুত করে অ্যাডমিশন অনায়াসে হয়ে যাবে। তুমি এবার এই বৃত্ত তোমার যে ম্যাট্রিক্স নির্ণয় করছি, তোমাকে ডিউ হোক যে কোনো জায়গার কোশ্চেন গুলো হোক আমি তোমাকে সলভ করাবো, দেখি তো তুমি কয়টা না পারো। কেন? কারণ তোমার বেসমেন্টটা ভালো আছে। কিন্তু সবাই সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত, এবং তুমি কোথায় ভুলগুলো করবা সেগুলো আগে ফাইন্ড আউট করো, ঠিক আছে? এই জন্য একটু যে কাজটা করবা সেটা হলো কি, আগে নিজেকে একটু সময় দাও। কে কি করলো ওইদিকে চিল কানে নিতেই পারে, সমস্যা নেই, কিন্তু কান বলে কানের জায়গায় আছে, চিলের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। নর্মাল একটু স্থির হয়ে যতটুকু পড়বা আগে স্থির, আর নিজেকে পর্যাপ্ত সময় দাও। যে যাই করো না কেন নিজেকে পর্যাপ্ত সময় দিলে সব থেকে ভালো হবে। এটা দিয়েই আজকের ক্লাসটা শেষ করছি। এবং আমি যদি বলা হয় 6 এর সবগুলো ম্যাথ করবা, আজকে আমরা 5 করলাম, আর 6 নম্বর ম্যাথগুলো খুব যদি বলা হয় টিপিক্যালি যদি বলা হয় খুবই একটু কঠিন মনে হলো, কিন্তু সহজ বিষয়গুলো কনসেপ্ট গুলো মাথায় থাকলে। আমি দেখো 3 নম্বর ম্যাথটা যদি বলি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 - 8, মানে জি আর এফ এর মান দেওয়া আছে, তোমরা ওটাকে কনভার্ট করে নিতে পারবা। জি বলতে -4 আর এফ বলতে কত +8। তাহলে এখন বিন্দুতে যা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখন ওয়াই অক্ষকে স্পর্শ যদি করে একটা বৃত্ত আর কেন্দ্রের মান দেওয়া আছে, তাহলে এখন কি ওয়াই অক্ষের উপরে যদি স্পর্শ করে তাহলে এখানে ভুজ কেন্দ্রের কোটির পরম মান, সরি ভুজের পরম মান, ওয়াই মানে কি এক্স, এক্স অক্ষ থেকে যদি বলা হয় 2 3 বিন্দুর দূরত্ব, তাহলে 2 বাদ তাহলে কি 3। আর ওখানে যদি বলা হয় ওয়াই অক্ষ থেকে 2 3 বিন্দুর দূরত্ব, তাহলে ওয়াই আর 3 বাদ, তাহলে কি থাকে 2 থাকতো। হ্যাঁ এইভাবে একটু মাথায় একটুখানি নিবা। এগুলো যদি বলা হয় পূর্বের পড়াগুলোর সাথে মিলিয়ে নিলেই হয়ে যায়, কারণ তুমি করে এসেছো। কারণ আমি যে কথাগুলো বললাম আগের ম্যাথটার জন্য যদি বলা হয় তুমি সরলরেখা পারলে দেখো বৃত্ত করতে পারছো, কিভাবে পারছো? ওই যে ত্রিভুজের
ক্ষেত্রফলটা বের করলে কি বৃত্তেও করেছো আবার ম্যাট্রিক্স নির্ণয় করছো, মানে একটা পড়ার সাথে পরিপূরক। আমাকে আগে জানতে হবে কোন সিকোয়েন্স গুলো জানলে আমি সবগুলো করতে পারবো। আমাকে দৌড়দৌড়ি করার আর এত হাই হতাশ করার দরকার নেই, আমাকে বলে দেওয়ার দরকার নেই যে আমি নিশ্চিত প্লাস পাবো। পরীক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাল্লাহ এমনিই হয়ে যাবে। কারণ সৃষ্টিকর্তা কখনো কাউকে ফিরাই দেয় না, সে যতটুকু ইনপুট বা চেষ্টা করবে তার সর্বোচ্চটা দেবে। এখন যদি বলা হয় কেন, কারণ এগুলো সম্পূর্ণ যদি বলা হয় আমি নিজেই ভুক্তভোগী, এবং আমি ইনশাল্লাহ আমি বুঝি কেন। আমি যেমন মনে করি লাস্ট 2 বছর বা 3 বছর একটু পড়িনি, বইটাই হাতে নিইনি, যার কারণে আমার অবস্থান খুবই, হ্যাঁ আমি ফাইনাল ইয়ারে বের করে যেতে পারতাম, কিন্তু আমার ওই রেজাল্ট নিয়ে আমি কিছুই করতে পারবো না। তুমি একসাথে ভালো স্টুডেন্ট আবার একসাথে একজন ভালো সুনামধন্য টিচার কোনোদিনও পসিবল না। কেউ যদি বলে জোর গলায়, সে চাপা পাস ছাড়া দ্বিতীয় কোনো কিছুই না। কেন? কারণ আমি বলে ম্যাথমেটিক্স, আমি বলে ওই যে হিস্ট্রি বা কোনো সাবজেক্টে পড়ছি না। কারণ একটা বোর্ডের সাথে পরিপূরক। তুমি যে ফিজিক্সে যে স্যারটা যদি তুমি কোশ্চেন করে দেখবা ডেল বাই ডেল এক্স, তোমাকে যদি বলা হয় আমরা যখন গতি অধ্যায় করি, তখন এই গতি অধ্যায়টা দিয়ে আমাদের একটা ম্যাথ আছে থার্ড ইয়ারে ছিল মেকানিক্স, যেখানে বলবিদ্যা এবং গতি, মানে মেকানিক্স বলতে বোঝায় কি বলবিদ্যা, বলবিদ্যা দুইটা, সেই একটা স্থিতিবিদ্যা আর একটা গতিবিদ্যা। এই মেকানিক্স এর ভিতরে একটা কথা ছিল, সেটা কি জানো? আমরা করতাম না টি টেন্স টু জিরো, মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ডেল টি টেন্স টু জিরো, মানে ডেল টি মানেই তো সময় ব্যবধান। আচ্ছা কেন বলো তো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বলা হয়? কখনো কি ভেবে দেখছো? তোমরা বলে ঠিকই করে যাচ্ছ। তাৎক্ষণিক কোনো কিছু। আমি এটা আগেও একবার বলছিলাম, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বলতে বোঝায় তুমি মানে একটা জিনিস একবার দেখার পর, একটা জিনিস দেখার জন্য এক পলক ফেরার জন্য আর ওইটা চলে যাওয়ার জন্য যতটুকু সময় লাগবে সেটাকে বলা হয় কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। কিন্তু কোনো কিছুই কাছাকাছি হতে পারে। তাৎক্ষণিক না, হ্যাঁ, হঠাৎ বা তাৎক্ষণিক না। এই তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর এই যে 6 নম্বর পর্যন্ত ম্যাথ গুলো বাসায় করে ফেলো, পারবা ইনশাল্লাহ। আর যদি একটু তোমরা আন্তরিকতা প্রদর্শন করো, তাহলে 7 নম্বর ম্যাথটাও শেষ করে দিতে পারি, কারণ মুড ভালো আছে বা শরীরটা ভালো আছে। করবা? আর আমি সকালে উঠতে পারবো না, আমি কি যাবে আমার কলেজে যাইনি কেন? আচ্ছা, তারপরেও তোমাদেরকে অনেক জোর জবরদস্তি করে এই যে রাত কয়টা বাজে, এখন 11:30 পর্যন্ত জায়গায় রাখছে,